নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। আর হানাবাড়িতে এখন তোমাদের নির্বাচন অনুযায়ী সবসময় ভুতুরে নয়, কিছু কিছু সময় অদ্ভুতরেও ঘটে। নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম তোমাদের সামনে একটা ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্প লেখক শ্রী মনীষ মুখোপাধ্যায়ের কলমে বহুল চর্চিত একটি গল্প, যার নাম নরক। এই গল্পটি নেওয়া হয়েছে ওনারই লেখা নরক বই থেকে। আজকের গল্প পাঠে ব্রতদীপ। আর বন্ধুরা, এই গল্পটা কিন্তু তোমাদের শেষ পর্যন্ত শুনতেই হবে, কারণ তোমরা তো জানো আমাদের প্রশ্ন উত্তর প্রতিযোগিতা চলছে। তাই এই গল্পের শেষেও থাকবে একটি প্রশ্ন। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গল্প। শুরু হচ্ছে লেখক শ্রী মনীষ মুখোপাধ্যায়ের কলমে নরক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। সাদা সুগন্ধি ধোঁয়ায় ঘর ভরে আছে। কিছু ধোঁয়া ধূপের, বাকিটা একজনের পাইপ থেকে বেরোচ্ছে। ভদ্রলোকের চোখে কালো রে ব্যানের অ্যাভিয়েটর চশমা। তিনি চোখে দেখতে পান বলে মনে হচ্ছে না। এর কারণ তার পাশে রাখা 2.5 ফুটের টেবিলটার উপর রাখা হুইস্কির গ্লাসটা তিনি যতবারই ধরতে চাইছেন একটু হাতড়াতে হচ্ছে তাঁকে। একটা বিরাট কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে লোকটা চেয়ারের ঠিক পাশটায়। ফার্নেসের গনগনে আগুনের তাপে বাইরের প্রবল ঠান্ডা ঘরে ঢুকতে পারছে না। শব্দ হলো ঘরের লক খোলার। আর একজন ঘরে প্রবেশ করল। আসার কথা আরো দুজনের। ভদ্রলোকের ফ্যাঁস ফ্যাঁসে গলা শোনা গেল, ইয়েস স্যার। ধীরাজ আর বিশ্বপদ্মার কত দূর? আবার ভদ্রলোক বললেন। ডেভিড, যার নাম, সে উত্তর দিল, বলতে পারবো না স্যার, তবে এতক্ষণে তো এসে যাওয়ার কথা। ভদ্রলোক মুখটা বেজার করে বললেন, সব ওয়ার্থলেস। ডেভিড ভয়ে ভয়ে মাটিতে শুয়ে থাকা কুকুরটার দিকে দেখল। বলা তো যায় না, এখন সে শুয়ে আছে, কখন উঠে এসে বসলো, এক কামড়। ডেভিডের এই অস্বস্তি ভদ্রলোক যেন আঁচ করতে পারলেন। উনি হাসি মুখে বললেন, কিচ্ছু করবে না, রেক্স এমনিতে খুব ঠান্ডা, যতক্ষণ না আমার কেউ ক্ষতি করার চেষ্টা করে, যাতে চারবান কি না। কুণ্ডলি পাকানো কুকুরটা বোধহয় বুঝতে পারল কথা হচ্ছে তারই ব্যাপারে। সামনের পায়ের দিকে মাথাটা গুঁজে দিল নিচের। পাইপের অ্যারিনমোর তামাক ছাইদানে ঝাড়তে ঝাড়তে কান খাড়া করলেন ভদ্রলোক। ওই বোধহয় ওরা এলো, বললেন তিনি। তার অনুমান সঠিক। দরজা ঠেলে ঢুকলো আরো 2 জন। এরাই হলো ধীরাজ আর বিশু পোদ্দার। জুলুকের এই বাংলোয় তাদের হঠাৎ কেন তলব করা হলো তারা কেউই বুঝতে পারছে না। সমস্যাটি ধীরাজ আর বিশু জিজ্ঞেস করল, কেমন আছেন? ভদ্রলোক উত্তর দিলেন। তোমরা বসো। তাকে যে প্রশ্ন করা হয়েছে তার ধার কাছ দিয়েও গেলেন না তিনি। তোমরা কি কেউ ড্রিঙ্ক নেবে? প্রশ্ন করলেন তিনি। বাইরের প্রচণ্ড ঠান্ডা এসে সবারই অবস্থা খারাপ। বিশু পোদ্দার বাদবাকি দুজনেই পানীয় গ্রহণে সম্মত হল। বিশু পোদ্দার বৈষ্ণব, সে মাছ মাংস মদ কিছুই খায় না। পড়াশোনাও বাকি দুজনের চেয়ে বেশি। কিন্তু এই 3 জন একই কাজ করে। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে তারা চুরি করে আনে নানা রকম অ্যান্টিক জিনিসপত্র। এই কারণেই তাদের এই পাহাড় পর্বত ঘেরা দুর্গম জায়গায় ডেকে আনা হয়েছে। যিনি তাদের ডেকেছেন, অর্থাৎ এই অন্ধ ভদ্রলোক, তার নাম সোমনাথ হাজরা। কোনো এক সময় এই সোমনাথ হাজরার পূর্বপুরুষদের ছিল অ্যান্টিকের ব্যবসা। ব্রিটিশ সরকারের সময় তাদের ছিল বিরাট সব হাই প্রোফাইল কাস্টমার। সে সবই আজ ইতিহাস। তবে সোমনাথ হাজরা আজও তার পূর্বপুরুষের ঐতিহ্যকে ধরে রেখেছেন। তার পরবর্তী প্রজন্ম এখন কেউই এই ব্যবসা করে না। এমনকি হাজরা সাহেবের একমাত্র ছেলে অমিত সেটেলড USA-তে। আজন্ম অন্ধ ছিলেন না সোমনাথ হাজরা সাহেব। বছর 20 আগে একটা অ্যাক্সিডেন্টে তিনি সারা জীবনের মতো হারিয়ে ফেলেন স্ত্রী মিতাকে এবং নিজের মহামূল্য চোখ দুটো।
তামাং বলে একটি স্থানীয় ছেলেই বাংলোটায় কাজ করে। কিছুক্ষণ আগে সে নামিয়ে রেখে গেছে দুটো ফুল পেগ হুইস্কি আর শুয়োরের মাংস ভাজা। খুব তৃপ্তি করে ডেভিড আর ধীরাজ সেটা খাচ্ছে। বিশু পোদ্দার সরু চোখে তাকিয়ে আছে অন্ধ মানুষটার দিকে, অপেক্ষা করছে মনে মনে। কি বলতে পারেনি ভদ্রলোক? ডেভিড আর ধীরাজ। সোমনাথ হাজরার কাজ এই প্রথমবার করলেও বিশু আজ থেকে চেনে না এই অ্যান্টিকের ব্যবসায়ী সোমনাথ হাজরাকে। বড় আশ্চর্য রকমের মানুষ এই সোমনাথ হাজরা। অদ্ভুত অদ্ভুত সব পুরনো জিনিসগুলো সংগ্রহ করার বাতিক আছে এই ভদ্রলোকের। মনে মনে ভাবে বিশু। একসময় খুব সমস্যায় পড়েছিল বিশু স্যারের জন্য। তাকে সংগ্রহ করতে বলা হয়েছিল বাদরের বাঁ পায়ের হাড়। অনেক কষ্টের পর এক সাঁওতালি ছেলে নিজের জীবন বাজি রেখে জঙ্গল থেকে তাকে জোগাড় করে দিয়েছিল এই দুর্লভ জিনিস। এর বদলে সে নিয়েছিল নগদ 10,000, যেটা হাজরা সাহেবের কাছে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু ছেলেটা অবাক হয়ে বলেছিল আর সে কোনোদিনও এরকম ঝুঁকি নেবে না। এইসব জিনিস নাকি জাদুকরদের লাগে আর লাগে তান্ত্রিকদের। ওসব জিনিস আনতে গেলে নাকি পিশাচরা তাড়া করে ফেরে। বিশু বুঝতে পারেনি হাজরা সাহেবের ওসব জাদুকরি জিনিসের কি দরকার। যাই হোক, যাক সেসব মান্ধাত্তা আমলের কথা। আজ কি ব্যাপারে তাদের ডাক পড়লো এটাই এখন আগ্রহের মূল বিষয়। সোমনাথ হাজরা ঘরের নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে তার ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, একটা বই তোমাদের খুঁজতে হবে। থেমে গেল ডেভিড আর ধীরাজের খাওয়া। বিশু পোদ্দার একটু উত্তেজনা বোধ করল। উত্তেজনাকে বসে আনার জন্য সে পকেট থেকে বার করলো জপমালা। তুলসীর মালায় সে মনে মনে জপ শুরু করলো, নম শ্রী হরি, নম শ্রী হরি, নম শ্রী হরি। কি বই স্যার? প্রশ্নটা করল ধীরাজ। নতুন করে পাইপে এরিনমোর তামাক পুড়ে কম্প্যানিয়ন দিয়ে তামাকটা ঠাসলেন সোমনাথ হাজরা। হাতের আন্দাজে পাইপটার বোল্টার মাথাটা খুঁজে নিলেন। লাইটার ধরিয়ে সময় নিয়ে ধরালেন পাইপটা। এক রাশ সুগন্ধি ধোঁয়া ছড়িয়ে পড়ল সারা ঘরে। বইটার নাম নেক্রোনমিকন। পিশাচবিদ্যার বাইবেল বলতে পারো এটাকে। শয়তানকে আহ্বান জানানোর সব থেকে কার্যকরী বই এটা। সারা পৃথিবীতে বইটা ব্যান। তবে এক কপি নাকি আছে কলকাতার এক সাহিত্যিকের বাড়িতে। খুব সন্তর্পণে এই কাজটা করতে হবে তোমাদের। গ্রিক শব্দ নেক্রস অর্থাৎ মৃত, নমস অর্থাৎ আইন, এবং এইকন কথার অর্থ প্রতিচ্ছবি। ব্যাপারটার সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে মৃতের আইন বিষয়ক বই। এই বই কোনোভাবে যদি আমার হাতে এসে পড়ে, হলপ করে বলতে পারি আমার মতো শক্তিমান আর কেউ থাকবে না। থামলেন সোমনাথ হাজরা। বিশু পোদ্দার চোখ মুচকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। সে জানে তার মালিক সোমনাথ হাজরা কিরকম মানুষ। মাঝে মাঝে এর মাথায় চাগার দেয় এইসব বুদ্ধি। শক্তিশালী হওয়ার লোভে জীবনের সবকিছু হারিয়েও পাগলামি যায়নি এখনো। সোমনাথ হাজরা 3টে খাম এগিয়ে দিলেন 3 জনের দিকে। মুখে বললেন, 3 জনের কাছেই দিলাম সেই সাহিত্যিকের ডিটেলস। সঙ্গে প্রত্যেকের খামে আছে 4,000 করে টাকা। কাজ হলে আরো 20,000 করে প্রত্যেকে পাবে। 3 জন মুখ চাওয়াচাওয়ি করল। ব্যাপারটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ 3 জনের কেউ বুঝতে পারছে না। বিশু পোদ্দারও খানিকটা অবাক হয়েছে তার মালিকের কাজে। তার মালিকের জন্য আজ অব্দি সে যাই করেছে, হাত সাফাই বা অদ্ভুত নানা জিনিস জোগাড় করা, তার জন্য সে 24,000 কখনোই পায়নি। তাহলে এবার তারা যেটা চুরি করে আনতে যাচ্ছে সেটা কি সত্যই মানুষকে শক্তিশালী করে দিতে পারে, নাকি আবার তার মালিকের কোনো অদ্ভুত খেয়াল এটা? ভাবল বিশু। এক এক করে সকলে বেরিয়ে এলো বাংলোটা থেকে। পাহাড়ের ঢাল বেয়ে নামতে শুরু করলো তাদের সুমো স্প্যাসিও গাড়িটা। বৃষ্টির তেজ বাড়তে লাগলো ধীরে ধীরে। জোর গতিতে কাজ শুরু করলো গাড়ির ওয়েপার। জলের ছাপ না সরলে যখন তখন অ্যাক্সিডেন্ট করবে গাড়ি। বিকট শব্দে গাড়ির হ্যান্ডব্রেক টানলো ড্রাইভার দাসী তামাং।
খালিল মুহাম্মদ হাত ঘড়ির দিকে একবার তাকালেন। 2:10। আবুধাবি এয়ারপোর্ট থেকে ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট ছাড়তে এখনো বাকি আছে 1 ঘন্টা। এই সময় কাটানো ব্যাপারটা বড়ই বিরক্তিকর লাগছে তার। কোথাও অপেক্ষা করা তার নীতিবিরুদ্ধ ব্যাপার। সেনা জীবন তাকে শিখিয়েছে সময় জ্ঞান। সেনাবাহিনীর কঠোর জীবন তিনি ভুলতে পারেন না। রিটায়ারমেন্টের পর কাজ বলতে সেভাবে কিছুই ছিল না। বেশ কিছু চেনা পরিচিত থাকায় তিনি একটা অন্যরকম ব্যবসা শুরু করেছেন। অনলাইন অ্যাপের মাধ্যমে তিনি বিক্রি করছেন প্রাচীনকালের নানা বইপত্র আর অ্যান্টিক নানা জিনিস। ব্যবসা খারাপ চলছে না। সারা পৃথিবী জুড়ে তার কাস্টমার বেশ। তার বিশেষত্ব হল তিনি নিজের হাতে গ্রাহককে পরিষেবা পৌঁছে দেন। যেমন এখন চলেছেন ভারতে। দিন 3-4 আগে ভারতের এক সাহিত্যিক তার অ্যাপে অর্ডার দিয়েছে একটা দুষ্প্রাপ্য বই। বইটার আদ্যপান্ত আরবি ভাষায় লেখা। ওই বই তিনি সংগ্রহ করেছিলেন প্রায় ধ্বংসপ্রাপ্ত ইরাকের ধসে যাওয়া একটা বাড়ি থেকে। বইটা পাওয়ার পর তার জীবনে ঘটে গেছে নানান দুর্ঘটনা। হারাতে হয়েছে তার আপন ভাই সোহেলকে, আত্মহত্যা করেছে স্ত্রী, সারা জীবনের মতো তার মা হামিদা পাগল হয়ে গেছেন। এসব যে একটা বইয়ের জন্য হয়েছে সেটা তিনি বিশ্বাস করেন না। মিলিটারি ম্যান খালিল এ ব্যাপার নিয়ে খুব বেশি মাথাও ঘামাননি। খালিল যখন ব্যবসা শুরু করলেন তার প্রধান সম্বল ছিল যুদ্ধের বাজারে তার খুঁজে পাওয়া নানান পুরনো জিনিসপত্র। রিয়াজ খান হাজি তার বাল্যবন্ধু। বর্তমানে রিয়াজ খালিল মুহাম্মদকে সাহায্য করে ব্যবসায়। রিয়াজেরই প্রথম খটকা লাগে বইটা দেখে। খালিল তাকে প্রথম যখন বইটা দেয় তিনি বলেন, এই বইটার যদি কোনোভাবে ইংরেজি অনুবাদের একটা কপি সঙ্গে দেওয়া যায় এর দাম নাকি অনেক পাওয়া যাবে। বিশেষ করে ইংরেজরা নাকি এসব প্রচুর দাম দিয়ে কেনে টেনে। কি আছে এই বইতে? ইরাক ফ্রন্টে যখন আমি এই বই পাই, চামড়ায় বাঁধানো রাক্ষসের মুখোলা এই বইয়ের কভার দেখে খুবই আশ্চর্য হয়েছিলাম। ফ্রন্ট লেফটেন্যান্ট ইকবাল দুরানি আমাকে এর বিষয়ে জানায় যে এই বই নাকি সারা বিশ্বে দুষ্প্রাপ্য। এই বই খোলার মানে নাকি সাক্ষাৎ ইবলিশ শয়তানকে দাওয়াত দেওয়া। জিন দুনিয়ার সব জিনরাই বাস করে এই বইয়ে। কিংবা ভয় পেয়ে কম জানার জন্য দুরানি এর চেয়ে বেশি কিছু বলতে পারেনি আমাকে। এছাড়াও তিনি নিজে আরবি খুব ভালো জানেন না। পাকিস্তানের একটা ছোট্ট গ্রাম থেকে উঠে আসা খালিল তাই এক্ষেত্রে রিয়াজের সহযোগিতা দাবি করছেন। রিয়াজ খালিলের কথা মতো কাজ শুরু করেই কাজ বন্ধ করে দেয়। ভীষণ কোনো সংকেত ছিল বইটাতে, যেখানে প্রথম পাতার প্রথম লাইনের অর্থই এইরকম, নরকের দরজা উন্মুক্ত হচ্ছে। প্রথম লাইন পড়ার পরেই রিয়াজের সঙ্গে ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা। তার ছোট ছেলে বখতিয়ারের হাতে পড়েছে ফুটন্ত জল, আর তামাম জিন্দগির মতো এই ছোট্ট হাতটার সব ক্ষমতা চলে গেছে। এই অশুভ বইটার অনুবাদ সে আর করেনি। রিয়াজ আর তার খটকা দূর করেনি, প্রয়োজনও ছিল না। জিন শয়তানের মোকাবিলা করা তার কাজ নয়। আব্বু মুহাম্মদ আবু হাজির কাছ থেকে সে ছোটবেলা থেকে এই কথা জেনেই এসেছে। সে ফেরত দিয়ে দিয়েছে নরকের সেই বই তার বাল্যবন্ধু খালিলকে। ঘুঘু ব্যবসাদার খালিল ওসব অনুবাদ তাদের ধার কাজ দিয়ে না গিয়ে সরাসরি বইটাকে তার নিজস্ব অনলাইন অ্যাপে ছেড়ে দিয়েছেন। সারা মিলেছে, তবে ইউরোপ বা ইংল্যান্ড থেকে নয়। $100,000 বিনিময়ে এটা অর্ডার দিয়েছে ভারতের এক প্রখ্যাত সাহিত্যিক কিশোরলাল ঘোষাল। লাল ব্যাগটা বুকের কাছে চেপে নিয়ে বসলেন খালিল। কুয়াশা পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। সব আগেকার কথা ভাবতে ভাবতে কখন সময় কেটে গেছে তিনি বুঝতে পারেননি। বড় মাইকে অ্যানাউন্স হচ্ছে তার ফ্লাইটের খবর। ইমিগ্রেশনের দিকে হাঁটা লাগালেন তিনি। অন্ধকার রাতের বুক চিরে উড়ে গেল তার ফ্লাইট মুম্বাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। ভারত আজ অবধি যাওয়া হয়নি খালিলের। শুনেছেন সেখানকার বহু কথা। কাজের জন্য যখন ভারতে যাওয়াই হচ্ছে, একবার তাজমহল দেখার খুব ইচ্ছা আছে খালিলের। ইসু মেহজাবিনের খুব ইচ্ছা ছিল একবার তাজমহল দেখার। মেহজাবিন খালিলের বিবি ছিল। কেন যে আত্মহত্যা করলো সে জানে না খালিল। তার চাচার ছেলেরা তো অনেকগুলো শাদী করেছে, কিন্তু খালিল পারলেন কই। তিনি তো মেহজাবিন ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারলেন না। মিলিটারি ম্যান খালিলেরও চোখ আর্দ্র হল স্ত্রী মেহজাবিনের কথা মনে পড়ায়। মুম্বাই থেকে আবার একটা ফ্লাইট পাল্টাতে হবে। সরাসরি কলকাতা যাওয়ার ফ্লাইট
আবুধাবি থেকে পাওয়া যায় না। একটা বিনা পরিশ্রমে পাওয়া বই, যা পেতে খালিলকে কোনো রকম কষ্টই করতে হয়নি। তার জন্য তিনি পাচ্ছেন $6,000। 10টা প্লেন পাল্টালেও লাভের টাকা খালিলের কাছে থেকে যায়। মনে মনে হাসলেন খালিল। কে জানে কোন পাগল এত খরচ করে এই বই কিনতে চায়। তিনি শুনেছেন ভারতের বেশিরভাগ লোক গরিব। তাই যদি হয় তাহলে জাপান, ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকা এসব ধনী দেশের মানুষ এসব বই অর্ডার দিল না, দিল একজন ভারতের লেখক, KL ঘোষাল না কি যেন নাম তার। মনে মনে ভাবেন খালিল, তার মানে সাহিত্যিক, লেখক এদের টাকা পয়সা ভালোই আছে ভারতে। যেখানে মিডল ইস্টের বেশিরভাগ দেশ যুদ্ধ করে তাদের অর্থ শেষ করে ফেলছে, ভারতীয়দের কত সময় যে তারা বই পড়ে তা নষ্ট করে। যাই হোক, এসব ভেবে লাভ নেই। টাকা ঠিকঠাক পেয়ে গেছি, এখন শুধু বইটা পৌঁছে দিতে পারলেই হলো। রাতে অতক্ষণ এয়ারপোর্টে বসে থাকার ফলে শরীর ছিল ক্লান্ত। ফ্লাইটের পুশব্যাক সিটের আরামে শরীর ছেড়ে দিল খালিলের। এখনো অনেক সময় লাগবে পৌঁছতে। খালিল ঘুমিয়ে পড়লেন। দিনে দুপুরে তারা আসে। বইটা কিশোরলাল ঘোষালকে খ্যাতির শিখরে তুলে দিয়েছে। সে নিজেকে একটা লেখক বলেই মনে করে না। সারা জীবন তার কেটেছে আরামে আরামে। তার বাবা সুধীরলাল ঘোষাল শহরের বিখ্যাত শল্য চিকিৎসক ছিলেন। তিনি মারা গেছেন 70 বছর বয়সে। মারা যাওয়ার আগের দিন পর্যন্ত তিনি ছুরি কাঁচি ধরেছেন। ভয়ানক পয়সা পিশাচ ছিলেন তিনি। ব্যাংকে রেখে গেছেন নগদ 4 কোটি টাকা। এই টাকার সুদে কিশোরলালের ভালোই চলে যাচ্ছিল। সারা পৃথিবীর বিখ্যাত সব হরর কাহিনী লেখকদের লেখা পড়ে ফেলাই ছিল তার সারা দিনের কাজ। কিশোরলাল সারাদিন শুয়ে বসে থেকে থেকে অসম্ভব মোটা হয়ে যাচ্ছিল। তার নতুন কাজের মধ্যে যুক্ত হল দৌড়াদৌড়ি করা, তাও সকালবেলা উঠে। এক সকালে দৌড়াতে গিয়ে সে দেখতে পেল তার সামনে তাদেরই পাড়ার ছেলে সানিকে, যে নাকি মাসখানেক আগেই বাইক দুর্ঘটনায় মারা গেছে। সে বসে আছে যে রকটায় সানি সারাদিন বসে আড্ডা দিত, ঠিক সেইখানে। কিশোরলাল প্রাণের সাহস নিয়ে একটু এগোলো সামনের দিকে। পলক পড়তেই দ্রুত হাওয়ায় মিলিয়ে গেল সানি। কিশোরলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তারপরই কিশোরলালের মাথায় চাপল ভূতের গল্প লেখার নেশা। পাতার পর পাতা খরচ করে সে লিখতে লাগলো ভূতের গল্প, পাঠাতে লাগলো নানান পত্র পত্রিকায়। তার বাবার বন্ধু সুখদেব লাহা একটা বড় কাগজ অফিসে কাজ করতেন। তার সহযোগিতায় এক রবিবারের পত্রিকায় ছাপা হলো কিশোরলালের প্রথম গল্প, প্রেত সংযোগ। এই প্রেত সংযোগ তাকে মোটামুটি পরিচিত করল লেখক হিসেবে। কিশোরলাল ভীতু মানুষ হওয়া সত্ত্বেও তার গল্পের জন্য সে ঘুরে বেড়াতে লাগলো শ্মশানে মশানে। তান্ত্রিক বা সাধুদের অদ্ভুত অভিজ্ঞতা শুনতে লাগলো তাঁদের মুখে। কিশোরলাল ছোটদের ভূতের গল্পের হয়ে উঠল মুকুটহীন বাদশা। প্রত্যেকটা শিশু কিশোর পত্রিকার পুজো বার্ষিকীর জন্য তার গল্প হয়ে উঠল আবশ্যিক। এইভাবেই নাম বাড়তে লাগলো তার। একদিন কিশোরলালের মাথায় চাপল অন্যরকম ভূতের গল্প লেখার নেশা। অনেক ছোটদের গল্প লেখা হলো, এবার দরকার বড়দের জন্য কিছু লেখার। বিদেশি লেখকরা যদি পারে, সে কেন পারবে না? তাকে হয়ে উঠতে হবে ভারতবর্ষের স্টিফেন কিং। এই নেশায় সে নেমে পড়ল বড়দের ভূতের গল্প লিখতে। প্রেক্ষাপট 42-এর কলকাতা। স্বাধীনতা সংগ্রাম, নরহত্যা, সেক্স, ভায়োলেন্স সব মিলিয়ে জমজমাটি ব্যাপার। গল্পের নাম দিল রক্তলাল। গল্পের ব্যাপারটা ঠিক জমল না এবার। সবই ঠিকঠাক ছিল, কলকাতার ইতিহাস, ইংরেজ শাসকের অত্যাচার, কিন্তু গল্পটা বিচ্ছিরি রকম একঘেয়ে হয়ে গেল শেষে। সেই ইংরেজদের হাতে ধর্ষিতা একটা মেয়ে মৃত্যুর পর ফিরে এসেছে প্রতিশোধ নিতে। প্লটের মধ্যে তেমন পাঞ্চ পাওয়া গেল না। সে যাদের উদ্দেশ্যে এত বড় একটা গল্প লিখে বসল, সেই প্রাপ্তবয়স্ক পাঠকরা তার গল্পকে ছুঁয়েও দেখল না। অবশেষে পত্রিকা অফিসের হেড তাকে ডেকে বললেন, ভাই ঘোষাল, তুমি বরং ওই বাচ্চাদের গল্পতেই মন দাও। ভূতের গল্প বড়দের ক্ষেত্রে ঠিক যায় না, আমাদের দেশে তো নাই। আবার বাচ্চাদের গল্পে কিশোরলাল মন দিলেও বড়দের জন্য হরর ফিকশন লেখার ইচ্ছে তার ভেতরে রয়েই গেল। এইভাবে একদিন রাত্রে লেখালেখির ফাঁকে সে দেখে ফেলল এভিল ডেড রিটার্নস। এভিল ডেড সে যখন দেখেছিল মোটেই ভয় পায়নি, বরং বড্ড হাস্যকর লেগেছিল। কিন্তু এই ছবিটা তাকে বেশ ভয় পাওয়ালো।
যে বইটার জন্য স্বয়ং পিশাচ এসে হাজির হলো সেই বইটা তাকে খুব আকর্ষণ করল। নেক্রোনোমিকন, এইটাই নাম বইটার। এদিক ওদিক খোঁজ করে সে দেখল এই বই সহজলভ্য নয়। এই বই জোগাড় করে যদি কোনোভাবে এটা অনুবাদ করা যায়, রাতারাতে বিখ্যাত হয়ে যাবে সে। 1 বছরের দীর্ঘ চেষ্টায় সে খুঁজে পেল বইটা। এক মধ্যপ্রাচ্যের দেশের অনলাইনে প্রাচীন জিনিসপত্র কেনাবেচা করার সাইটে সে দেখতে পেল বইটা। কোনো এক খালিল মুহাম্মদ বইটার বিজ্ঞাপন করেছে। সময় নষ্ট না করে সে অর্ডার দিয়ে ফেলল। দামটা একটু চড়া বটে, সমস্যা নেই কোনোই। এর থেকে যা লাভ পাওয়া যাবে $6,000 বহুগুণ সে তুলে নেবে বাজার থেকে। হায়, তার বাবা যদি আজ বেঁচে থাকতো দেখে যেতে পারত তার যে ছেলেকে তিনি কর্মহীন বেকার ভাবতেন সে কতটাই না বুদ্ধি ধরে। সে টাকা পাঠিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো বইটার জন্য। সেই সাইটের মালিক খালিল মুহাম্মদের এটাই শর্ত, আগে টাকা পাঠিয়ে দিতে হবে, এরপর সে নিজের হাতে ডেলিভারি দেবে মালের। अरे क्या हुआ ताशी जी? গোর্খা ড্রাইভার তাশি তামাংয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল বিশু পোদ্দার। কাঁচুমাচু মুখে পাশে বসে থাকা বিশুর দিকে তাকালো তাশি তামাং। বিশু আবার প্রশ্ন করল, अचानक इतना जोर से ब्रेक क्यों किया? তাশি মাথা চুলকাতে চুলকাতে বলল, बाबा पशुपति की अपार दया साहब, हम लोग बच गए। পেছনের সিটে বসে থাকা ডেভিড একটু রেগেই গেছে। হঠাৎ এত জোরে ব্রেক করায় সে ডান কনুইটায় চোট পেয়েছে সামান্য। সে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছিল? हम लोग खाई में गिर जाते। উত্তর দিল তামাং। ধীরাজ অবাক হয়ে প্রশ্ন করল, মানে? बाहर देखिए। বলল তামাং। বাইরে তাকিয়ে পেট গুড়গুড় করে উঠল ধীরাজের। তাদের গাড়িটা খাদের এক চুল পাশে দাঁড়িয়ে আছে, আর একটু হলেই ভবলীলা সাঙ্গ হচ্ছিল তাদের। এত বড় খাতটা দেখতে পেলে না? साहब, यहाँ बहुत जोर का पानी होता है साहब। इससे ज्यादा पानी में गाड़ी चलाया साहब, पर ऐसा कभी नहीं हुआ। তামাংয়ের গলায় ভয়। বিশুই একমাত্র জানে কেন তামাংয়ের তাল কেটে গেছিল, কিন্তু তামাং না বলা পর্যন্ত সে চুপ করেই রইল। তামাং আবার গাড়ি স্টার্ট দিল। বৃষ্টির তেজ কিছুটা কমেছে। এখন যে বৃষ্টিটা হচ্ছে শহরের বুকে তাকেই ইলশেগুড়ি বৃষ্টি বলে। ক্রমাগত 4 ঘন্টা গাড়ি চালিয়ে রাত 10টা নাগাদ শিলিগুড়ির কাছাকাছি একটা ধাবায় দাঁড় করালো তামাং। রাতের খাওয়াটা এখানেই সেরে নেবে তারা। সারা রাত গাড়ি চালাতে হবে কলকাতা যেতে হলে, এখানে খাওয়া দাওয়া সেরে নেওয়াই ভালো। ডেভিড আর ধীরাজ একটু সরে যেতেই তামাংকে একলা পেয়ে প্রশ্নটা করল বিশু। ताशी जी, आपके सामने वो भालू आ गया था ना, इसलिए ब्रेक किया। তাশি তামাং কি বলবে ভেবে পেল না। ঘটনা সঠিক। আজ 10 বছর সে সিকিম রুটে গাড়ি চালাচ্ছে। ভাল্লুক জাতীয় কোনো জানোয়ার তার সামনে কখনো পড়েনি। এসব অঞ্চলে ভাল্লুকের আনাগোনা নেই বললেই চলে। কেন আজ এমন হলো সে নিজেও অবাক। কালো লোমওয়ালা ওই দানব আকৃতির প্রাণীটা ভাল্লুকও কিনা সে হলপ করে বলতে পারবে না। আস্তে আস্তে খুব সাবধানে তাশি গাড়ি চালাচ্ছিল। বাংলো থেকে বেরোনোর পর থেকেই খুব সাবধানে চালাতে হচ্ছিল তাকে গাড়িটা। মারাত্মক পিছল হয়ে গেছে বৃষ্টিতে। ক্লাচ আর ব্রেকের একটু এদিক ওদিক হলেই গাড়ি হরহর করে এগিয়ে যাবে খাদের দিকে। এসব রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝেই, তবে তার ড্রাইভার তো আর ইচ্ছে করে করে না। গাড়িতে যারাই থাকুক তাদের ঠিকঠাকভাবে পৌঁছানোর দায়িত্ব শুধু ড্রাইভারের। তাশিও তাই সাবধানে গাড়ি চালিয়ে নামছিল পাহাড়ের ঢাল থেকে। হঠাৎই তাশির মনে হলো একটা বিরাট কোনো জানোয়ার সামনের পাহাড়ের ঢাল বরাবর উঠে আসছে। অন্ধকারে জ্বলছে তার লাল চোখ। বৃষ্টির মাঝে মাঝে হতে থাকা বিদ্যুতের ঝলকে দেখা যাচ্ছে তার চকচকে সাদা দাঁত। সেকেন্ডের কাটা এক ঘর সরার আগেই প্রাণীটা ঝাঁপিয়ে পড়ল গাড়ির সামনে। বাঁচা মরা উপেক্ষা করে ব্রেক কষল তাশি। সে নিজে খানিকটা আন্দাজ করতে পারল আর একটু হলেই কি হতে যাচ্ছিল, কিন্তু সে অবাক হল। কোথায় কে? এই ধাবায় বসে খেতে খেতেই সবই কেমন দুঃস্বপ্ন মনে হতে লাগলো তাশির কাছে। এসব আজগুবি কথা বললে হয়তো কেউই বিশ্বাস করবে না। নেহাতেই বাঙালি বাবুও দেখেছে ওই জানোয়ারটাকে। এসব আজকাল তার গ্রামের কোনো ছেলেও মানে না।
ওরাও শহুরে লোকেদের মতো ভূত প্রেত এসব মানে টানে না। তার দাদু দোংপা তামাংয়ের কাছে ছোটবেলা থেকে সে পাহাড়ের নানা হারহিম করা গল্প শুনেছে। তার দাদুকে পাহাড়ের সবাই চিনত, বিশেষ করে সিকিমের গাড়ির রুটে। সাহেবদের আমলে তার দাদু চা বাগানের ট্রাক চালাতো সিকিম, ভুটান আর বেঙ্গল রুটে। সে মনে প্রাণে এই জঙ্গল পাহাড়ে অদ্ভুত সব রহস্য লুকিয়ে আছে। এই রহস্যকে না জেনে যাওয়াই ভালো। যে জানার চেষ্টা করেছে সে আর ফিরে আসেনি, যেমন তার কাকা একবার করেছিল। গ্রামের সবাই একবার তার দাদুকে এসে খবর দিল গ্রামের 3 ছোকরা ড্রাইভার এক ট্রেক পার্টিকে নিয়ে শিলারিগাঁও গিয়েছিল। তারা আর ফেরেনি। মাঝবয়সী ড্রাইভার উজ্জ্বল সিং বলেছিল এক অদ্ভুত ঘটনা। সিলারি থেকে 20 কিলোমিটার আগে নাকি চুরাইলের খুব উৎপাত। তাদের নাকি অপ্সরা পরীদের মতো দেখতে। পুরুষ মানুষ দেখলে নানা ছলা কলা করে তাদের সঙ্গে নিয়ে যায়, তারপর তাদের রক্ত খেয়ে ছিবড়ে করে ফেলে দেয়। 1 সপ্তাহের মাথায় তাসির কাকা তার বন্ধু শিলারিগাঁওয়ের জন্য রওনা দিল। উজ্জ্বল সিং এর হাজার বারণ তারা শুনল না। তারা সন্ধে নামার ঠিক আগেই পৌঁছে গেল সিলারি। আকাশ বেশ পরিষ্কার, ঝকঝক করে ফুটে উঠছে একের পর এক তারারা। পাহাড়ি কাঠবিড়ালি আর পাখিদের মিশ্র শব্দে নেমে আসছে সন্ধে। তাসির কাকা মতিলাল আর তার বন্ধু কিষেন ঠান্ডার হাত থেকে বাঁচতে আগুন করল কাঠকুটো জোগাড় করে। শীতের ঠেলায় মুখ থেকে গল গল করে বেরোচ্ছে ধোঁয়া। পাহাড় জঙ্গলের অদ্ভুত নিয়ম, সূর্য ডুবতে না ডুবতেই ঝুপ করে রাত নেমে আসে। মতিলাল আর কিষেন রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে নিল। 1 ঘন্টা ঘুমিয়ে নিলে কেমন হয়, মনে মনে ভাবল মতিলাল। চুরাইলকে ধাওয়া করতে যদি রাত কাটিয়ে দিতে হয়, এখন একটু ঘুমোনো ভালো। ঠিক হলো 1 ঘন্টা মতিলাল ঘুমোবে, আর তারপরের 1 ঘন্টা কিষেন। মতিলালের তেমন কোনো নেশা পাতি ছিল না, কিন্তু কিষান ছিল বেহেড মাতাল। মতিলালকে ঘুমিয়ে পড়তে দেখে কিষেন দেশি মদের বোতল খুলে বসে পড়ল। 1 বোতল মদ খাওয়ার জন্য 1 ঘন্টা অনেক সময়। মতিলালের থেকে তার সাহস ছিল কম। চুড়াইলের সঙ্গে যদি ভেট হয়েও যায় তখন কি করবে সে? এসব ভাবতে ভাবতেই ঢকঢক করে পুরো বোতল 1 নিমেষে শেষ করে ফেলল কিষেন। আগুনের সামনে বসে আর দ্রুত 1 বোতল মদ খেয়ে আরামে তার ঘুম আসতে লাগল। মতিলালের 1 ঘন্টা পার হওয়ার আগেই সে ঘুমিয়ে কাদা হয়ে গেল। একটা বিকট শব্দে ঘুম ভেঙে গেল কিষেনের। পাশে তাকিয়ে দেখল সেখানে মতিলাল নেই। বুকের ভেতর দুমদাম হাতুড়ি পড়তে লাগলো তার। এত জোরালো সাইরেনের মতো শব্দ সে এ জীবনে শোনেনি। শব্দ আসছে সামনের জঙ্গলটা থেকে। মতিলাল কি সেদিকেই গেছে? মনে মনে ভাবল কিষেন। আর একবার শব্দটা হলে সে জঙ্গলে গিয়ে দেখবে, মনস্থির করল সে। পাহাড়ি পাখিরা ডাকছে, ঝিঝি পোকারাও মহানন্দে গান জুড়েছে। আর একটু দেখে মতিলালকে খুঁজতে বেরোবে ভাবল কিষেন। আর সঙ্গে সঙ্গেই জঙ্গল পাহাড় কাঁপিয়ে আবার শোনা গেল সেই চিৎকার। ভয়ে কলজে বেরিয়ে আসতে চাইল কিষেনের, তবুও সে যাতে শেরপা, বন্ধুকে বিপদে ফেলে সে পালাতে পারে না। শব্দটা হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বন পাহাড় নিস্তব্ধ হয়ে গেছে। কোথাও যেন একটা গাছের পাতাও নড়ছে না। পাখির ডাক বা ঝিঁঝি পোকার শব্দও আর নেই। 2-1 দিন আগে সম্ভবত পূর্ণিমা গেছে। ঝকঝকে চাঁদের আলোয় দেখা যাচ্ছে জঙ্গল পাহাড়ের সব বন। টর্চ না জ্বালিয়েও সবকিছু দেখা যাবে। মতিলালকে খুঁজতে কিষেন এগিয়ে গেল সামনের জঙ্গলের দিকে। হঠাৎ করে শীতটা যেন একটু বেশি করতে লাগলো কিষেনের। রাস্তার বাঁ দিকের জঙ্গলের ঘনত্ব গভীর। সেদিক থেকে একটা ভ্রমরের ডাকের মতো একঘেয়ে শব্দ ভেসে আসছে। এগিয়ে গেল কিষেন। ঘন জঙ্গলের মধ্যে গোঁত্তা খেতে খেতে শব্দটা লক্ষ্য করে হাঁটতে লাগলো সে। এবার মনে হচ্ছে শব্দটা খুব কাছেই কোথাও হচ্ছে। ঠিক 10 পা মতো এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল কিষেন। জঙ্গলের মধ্যে একটা ন্যাড়াটার মতো রয়েছে, কোনো গাছ গাছরা গজায়নি এখানে। লম্বায় 40 গজ মতো হবে জায়গাটা, চওড়া সামান্য বেশি। চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে সবকিছু।
তিনটি নারী মূর্তি মাটির উপর 3 কোণে বসে আছে। অসাধারণ সৌন্দর্য তাদের। দুধ সাদা গায়ের রং, কোমর পর্যন্ত নেমে আসা কালো চুল, গায়ে একটাও সুতো পর্যন্ত নেই। নদীর বাঁকের মতো নিখুঁত তাদের শরীরের প্রত্যেকটা বাঁক। এক নাগারে তারা কি যেন বলে চলেছে নিজেদের মধ্যে। কিষেনের ওদের কথা শুনে মনে পড়ল মন্দিরের পূজারীর কথা। তিনিও এইভাবে মন্ত্র পড়ে চলেন পুজো পাঠ করার সময়। 3 জনই মন্ত্র থামিয়ে হঠাৎ মাটির দিকে তাকালো, আর করে উঠল সেই ভয়ঙ্কর আকাশ ফাটানো চিৎকার। কানের পর্দা ফেটে যাবে মনে হলো কিষেনের। 2 হাত দিয়ে কান চেপে ধরল কিষেন। সেও তাকালো মাটির দিকে। তাকিয়ে ভয় তার হাত পা ঠান্ডা হয়ে গেল। মতিলালের দেহটা মাটিতে শোয়ানো, পেট ছিঁড়ে ফালা ফালা করে বের করে আনা হয়েছে তার পাকস্থলী। মতিলালের দেহে প্রাণ নেই। নিষ্প্রাণ চোখ দুটো আকাশে চাঁদের দিকে একভাবে তাকিয়ে আছে। 3 জনের মধ্যে একজন ধারালো নখের খোঁচায় বের করে আনলো মতিলালের হৃৎপিণ্ডটা। 3 জনের মধ্যে কারাকারি পড়ে গেল সেটা খাওয়ার জন্য। কিষেন এক পা করে পেছোতে আরম্ভ করল। সে নিঃশ্বাস নিতে পারছে না। সারা শরীরের রক্ত ঘাম হয়ে বেরিয়ে যাবে মনে হচ্ছে। ধপধপ করে একটা শব্দ হচ্ছে। বুকে হাত দিল কিষেন। এটা তার বুকেরই ভেতর হচ্ছে। হঠাৎ মুখ তুলে তাকালো 3 জনের মধ্যে একজন। তাকালো কিষেনের দিকেই। জোনাকির মতো জ্বলছে তার চোখ, সবুজ। কিষেন পড়ে গেল আছাড় খেয়ে। ক্ষিপ্র গতিতে এগিয়ে আসছে 3টি নারী মূর্তি কিষেনের দিকে। কিষেন পেছন ফিরে দৌড় দিল। তার শরীরে যত শক্তি ছিল তার উপর ভর করে গাড়িতে উঠে দ্রুত স্টার্ট দিয়ে বাড়িয়ে দিল গতি। ভোর হওয়ার আগে গ্রামে পৌঁছেছিল কিষেন, কিন্তু সে অন্য মানুষ। গায়ের রং ফ্যাকাশে, লাল টকটক করছে 2 চোখ, গায়ে ধুম জ্বর। 3 মাস সে বাড়ি থেকে বেরোয়নি। গ্রামের কবিরাজ ছেড়ে দিয়েছিল তার বাঁচার আশা। কথা বলার ক্ষমতাও ছিল না তার। 3 মাস পর তার শরীর ধীরে ধীরে সুস্থ হতে লাগল। একদিন গ্রামের মানুষ তাকে ঘিরে ধরল, বিশেষ করে তাসির দাদু দোংপা। শেষ 3 মাস ধরে সে ভেবেছে তার ছেলে মতিলাল কোথায় গেছে। কিষেন সবাইকে বলল ঘটে যাওয়া ঘটনার কথা। তাসির এখনো মনে পড়ে তার দাদুর আছাড়ি পিছাড়ি দিয়ে কান্নার কথা। পুত্রহারা এক বৃদ্ধের চরম শোক, যা কিনা সত্যি চোখে দেখা যায় না। তাসি আজকালকার ছেলে হয়েও মনে প্রাণে বিশ্বাস করে এসব আছে। তাসি বিশু পোদ্দারের দিকে চাইল। सुनिए बंगाली साहब, आप भी जानते थे वो क्या था। हम भी देखा, लेकिन कोई विश्वास नहीं करेगा। কিশোরলাল ঘোষালের প্রাসাদ টাইপের বাড়ির কলিং বেলটা অদ্ভুত শব্দে বাজে। চিলের মতো বিকট শব্দে একটা পাখি ডাকে বেলের সুইচে হাত দিলেই। 5 মিনিট ধরে বাজছে বেলটা ক্রমাগত। যে এসেছে সে মনে হচ্ছে বিশাল অধৈর্য ধরনের মানুষ। কুড়ে কিশোরলাল আর তার ডাবল কুড়ে চাকর দীনবন্ধু দরজা খোলার নামগন্ধ করছে না। সকাল 9টার আগে বাড়িতে কারো ঘুম ভাঙে না। এখন বাজে 7টা। দরজা না খোলার এটাই প্রধান কারণ। দুনিয়ার তাবর তাবর বাছাই গালাগাল করতে করতে দীনবন্ধু দরজা খুলল। খুলেই বেশ হকচকিয়ে দাঁড়িয়ে গেল। এত লম্বা লোক সে কোনোদিনও দেখেনি। সে জিজ্ঞেস করল, সে আগে কাকে চাই? ভাঙা ভাঙা ইংরেজিতে সে বলল, কেম হেয়ার ফর ডেলিভারি। দীনবন্ধুর মাথায় কিছুই ঢুকলো না। শেষে কিশোরলাল ঘোষাল নামটা শুনে তার মাথায় ঢুকলো যে এ তার মালিকের সাক্ষাৎ প্রার্থী। আগন্তুককে দাঁড় করিয়ে দীনবন্ধু ভেতরে গেল তার বাবুকে ডাকতে। মাঝে ডাক্তারের কথা শুনে বাবু সকালে উঠে একটু দৌড়াদৌড়ি করলেও আজকাল সেসব বন্ধ হয়ে গেছে। বেশ জোরে জোরে কিশোরলালের শোয়ার ঘরের দরজায় ধাক্কা দিল দীনবন্ধু।
ভেতর থেকে ঘুম জড়ানো গলায় আওয়াজ এলো, কি চাই? আগে বাবু, আপনাকে একজন ডাকছে। কে ডাকছে? এত সকালে তো কারোর সঙ্গে কথা বলি না আমি, পরে আসতে বলে দে। অলসভাবে আবার চাদর মুড়ি দিল কিশোরলাল। মালিক শের তো নকর সওয়াসের। দীনবন্ধু এবার একটু ধমকেই বলল, আমি কিছু বলতে টলতে পারবো না বাবা, লোকটাকে দেখেই ভয় লাগে। দৈত্যের মতো লম্বা, লাল মোচ, কি সব ইঞ্জিরিতে বলছে ডেলিভ ডেলিভ। ও তুমি গিয়ে কথা বলো। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ধর্মড়িয়ে উঠল কিশোরলাল। তার কাঙ্ক্ষিত সম্পদ তাহলে চলে এসেছে। একমাত্র পাঠানদেরই অমন চেহারা হয়, আর কলকাতার কোনো পাবলিকেশন হাউস অন্তত ইংরেজিতে কথা বলবে না। ভেতর থেকে প্রায় হুকুমের সুরে কিশোরলাল বলল, ওকে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসা, আমি 5 মিনিটে আসছি। খালিল মোহাম্মদ সোফা ছেড়ে উঠে এগিয়ে এলেন, ডান হাত তুলে হ্যান্ডশেকের ভঙ্গিতে। সত্যি এত লম্বা মানুষ কিশোরলালও কোনোদিন দেখেনি। প্রায় 6.5 ফুট উচ্চতা হবে। খালিল অভিবাদন জানাতে জানাতে বললেন, হ্যালো, দিস ইজ মোহাম্মদ খালিল, কেম হিয়ার ফর ডেলিভারি অফ ইউর প্যাকেজ। কিশোরলাল বেশ বুঝতে পারছিল এই লোকের ইংরেজি বলতে বেশ কষ্ট হচ্ছে। প্রত্যুত্তরে কিশোরলাল বলল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। হোয়ার ইজ দ্য প্যাকেজ অ্যাজ ইউ মেনশন সো? হাসি মুখে খালিল এগিয়ে দিলেন একটা প্লাস্টিকের থলে। কিশোরলালের যেন তর সইল না। থলেটা হাতে পেয়ে হুড়মুড় করে খুলতে আরম্ভ করল সে। বহু কুঁচকে গেল আগন্তুকের। তিনি বলতে লাগলেন, ডোন্ট ওপেন, নো নো নো, ডোন্ট ওপেন। কিন্তু কে কার কথা শোনে? চামড়ার মলাট উল্টে ততক্ষণে কিশোরলাল বের করে ফেলেছে বইয়ের প্রথম পৃষ্ঠা। হঠাৎ ঘরের বন্ধ কাচের জানালা ঝনঝন শব্দ করে ভেঙে পড়ল। ঘরের মধ্যে ঢুকে পড়ল এক রাশ ঠান্ডা বাতাস। বাইরের পাখালি একদম চুপ করে গেছে। ভয় লাগলো কিশোরলালের। সে শব্দ করে বইটা বন্ধ করে দিল। হাসি মুখে তাকালো খালিলের দিকে। খালিলের মুখ ততক্ষণে শক্ত হয়ে গেছে। মনে হয় মিলিটারি ম্যান খালিলও খানিকটা ভয় পেয়েছেন ঘটে যাওয়া এই ঘটনার আকস্মিকতায়। পরিস্থিতি সামাল দিতে কিশোরলাল বলল, সো মিস্টার মোহাম্মদ, হ্যাভ সাম টি অর কফি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই foreclosed মাই ডিল, লেট মি গো ফর নাও। ভাঙা ভাঙা ইংরেজিতে খালিল বললেন। খালিল তার টাকা পেয়ে গেছেন। শুধু শুধু দাঁড়িয়ে থেকে এই মোটা লোকটাকে সহ্য করার কোনো মানে হয় না। যেমন হনহনিয়ে তিনি এসেছিলেন সেইভাবেই বেরিয়ে গেলেন বাইরে। কিশোরলাল সরু চোখে চেয়ে দেখল খালিলের চলে যাওয়া। খালিল মোটামুটি একটা ভালো হোটেলেই উঠেছেন কলকাতায়। সেখান থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে গাড়ির। কলকাতার কাজ শেষ করে তিনি দিল্লি যাবেন। সেখান থেকে একদিনের জন্য আগ্রা হয়ে ফের ফিরতি ফ্লাইটে আবুধাবি। কিশোরলালের বাড়ির গলি পার করে গাড়িটা বড় রাস্তায় উঠল। সকালের ফাঁকা কুয়াশা ঘেরা রাস্তা। কুয়াশা থাকায় ড্রাইভারকে বেশ মন দিয়ে গাড়িটা চালাতে হচ্ছে। জ্যাকেটের জিপটা খালিল গলা অবধি টেনে নিল। তিনি সৈন্যবাহিনীতে কাজ করতেন। এর চেয়ে অনেক বেশি ঠান্ডা তিনি সহ্য করতে পারতেন। কিন্তু তিনি বুঝতে পারছেন না আজ তার কেন একটু বেশিই শীত করছে। লাল সিগন্যালটা ড্রাইভার চোখেই দেখতে পেল না। কলকাতা শহরের অটো সিগন্যালিং চালু থাকে রাত ভোর। এই সময় পুলিশ থাকে না। এত ভোরে কসবা বাইপাস কানেক্টরেও পুলিশ নেই। একটা চলন্ত বাস ফুল স্পিডে এসে গাড়ির পেট বরাবর মারল ধাক্কা। অদ্ভুতভাবে ড্রাইভার ছিটকে বেরিয়ে গেল বাইরে। পারলেন না খালিল। গাড়ির ভেতর তিনি রক্ত মাংসের একটা দলা পাকিয়ে থেকে গেলেন। স্পট ডেড। আপনার কাছে যে বইটা আছে সেটা কি বই আপনি জানেন? কিশোরলালের কাছে সরাসরি প্রশ্নটা রাখলেন বিকাশ চ্যাটার্জি। যতদূর জানি ওটা নেক্রোনমিকন। না, ওটা নেক্রোনমিকন নয়। মানে আমি ওটা $6,000 দিয়ে কিনেছি, খালিল মোহাম্মদ নামের একজন মধ্যপ্রাচ্যের দেশের লোকের থেকে। বেশ ভ্যাবাচাকাই খেয়ে গেছে কিশোরলাল ঘোষাল। বইটার চামড়ার মলাটের ওপর নেক্রোনমিকন লেখাটা থাকলেও ওটা আসলে
আল আজিফ। কথা বলতে বলতে কঠিন ধূম পেয়ে বিকাশ চ্যাটার্জি সিগারেট ধরালেন। প্রশ্ন করল কিশোরলাল, আল আজিফ কি? নেক্রোনমিকন আসলে লাভক্রাফটের ভাবনা চিন্তা প্রসূত কিছু গল্প ছাড়া আর কিছুই নয়। কথুলোকে সাবজেক্ট করে সে কিছু ভয়ের গল্প লিখেছিল, ব্যাপারটাকে উত্থাপন করেছিল খুব ভয়াবহভাবে। কিন্তু সে কেন এই বই লিখতে গেল সেটা নিয়ে আলোচনা করতে গেলে বেশ কিছুটা সময় যাবে, বরঞ্চ সেই আলোচনায় পরে আসছি। তার আগে খোলসা করা যাক আপনার ভীতির বিষয়টা নিয়ে। আপনি বলেছিলেন প্রতি রাতে আপনি একটা ভয়ঙ্কর মূর্তিকে বাড়ির ভেতরে হেঁটে চলে বেড়াতে দেখেন, যার মাথাটা জন্তুদের মতো কিন্তু শরীরটা মানুষের। কি তাই তো? কিশোরলালের মুখটা ফ্যাকাশে লাগছে। সত্যি সে এমন একটা অদ্ভুত জিনিসকে বাড়িতে ঘোরাফেরা করতে দেখেছে বইটা হাতে আসার রাত থেকেই। সেদিনটা সে কখনোই ভুলবে না। সকালে খালিল বেরিয়ে যাওয়ার পর বইটা সে আর খোলেনি। খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু ওই কাজ ভেঙে যাওয়ার ব্যাপারটার পর সাহস হচ্ছিল না। বেলা 12টা নাগাদ দুটো পুলিশের গাড়ি এসেছিল বাড়িতে। ওসি সাহেবের বক্তব্য, কোনো এক লোক নাম মোহাম্মদ খালিল আরব থেকে তারই সঙ্গে দেখা করতে এসেছিল ভারতে। ভোরবেলা দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আরব এম্বাসির দুজন অফিসার ঘুরিয়ে ঘুরিয়ে তাকে নানা প্রশ্ন করেছিল। যেহেতু এটা একটা দুর্ঘটনা, তাই তাকে বেশি বেগ পেতে হয়নি। কিন্তু ভূতের গল্প লেখক কিশোরলালের মনে ব্যাপারটা বেশ দাগ কেটেছিল। সেই রাত থেকেই ঘরের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে এক অদ্ভুত জন্তু, যার শরীর মানুষের হলেও মাথাটা ছাগলের মতো। সে যদি এটা একা দেখত তাও একটা কথা ছিল। ভয় পাওয়া থেকে এমন জিনিস কেউ কেউ দেখে, কিন্তু তার চাকর দীনবন্ধুও জন্তুটাকে দেখতে পেয়েছে বলে মনে হয়। না হলে পরের দিন সে কিছু না বলেই গ্রামের দিকে রওনা দিয়েছে। কেন? সে যে গ্রামে গেছে এটা আবার জানা গেছে তারই ভাইয়ের কাছ থেকে। উত্তর দিল কিশোরলাল, আগে একটা অদ্ভুত জন্তুকে আজ 3 রাত হলো আমি দেখছি স্যার। আর আরও আশ্চর্যের বিষয় হলো আমি বইটা হাতে পাওয়ার রাত থেকেই এটাকে দেখছি। একটা সিগারেটের শেষটা ছাইদানে চেপে মুহূর্তে বিলম্বে আর একটা সিগারেট ধরালেন বিকাশ। দুটো ভ্রু খুব কাছাকাছি চলে এসেছে এখন। বেশ ঘন ঘন কয়েকটা টান দিলেন সিগারেটে। চোখ বুজে বলতে লাগলেন, প্রাচীন ব্রিটেনের লোককথায় প্রেততত্ত্ব, ডাকিনীবিদ্যা, দানব, পিশাচ এদের কথা পাওয়া যায়। শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটেন আর্মি ব্যারাক বানাতে শুরু করলো, ওরা অবাক হতো কিছু জিনিস দেখে। যেমন ডটসেশায়ার, সাসেক্স এইসব জায়গায় বিরাট বিরাট অদ্ভুত দর্শন মূর্তি দাঁড়িয়ে আছে। এগুলো কারা কখন তৈরি করেছে কেউ জানে না। 1944 সালে এসেক্সের কাউন্টির কাছে পাওয়া যায় এক বিরাট পাথরের স্তব। সৈন্যবাহিনীর ট্রাক চলাচলের সমস্যার জন্য তারা পাথরটাকে সরিয়ে ফেলল। সেই রাত থেকে শুরু হলো নানান অদ্ভুত ঘটনা। যেমন চার্চের ঘন্টা মাঝরাতে আপনা আপনি বাজতে লাগলো, মরতে আরম্ভ করলো সব পশু পাখি। বিপদ বুঝে পাথরটাকে আবার পুজো করে নিজের জায়গায় বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়া মাত্রই সব বন্ধ হয়ে গেল। এবার যে ঘটনাটা বলবো সেটা আপনার সঙ্গে অনেকটা মিলে যাবে। হ্যাঁ, ইংল্যান্ডের লিস্টার শহরের পাশে এই একই রকম একটা পাথর আজও আছে। অনেকে মনে করে সেটা অভিশপ্ত। বিশ্বযুদ্ধের সমসাময়িক ঘটনা। এই পাথরের কাছাকাছি এক পরিবার বাড়ি কেনে। পরিবারের ছোট ছেলে বিল, মাত্র 10 বছর বয়স তার। স্কুলের আঁকার খাতা ভর্তি করতে সে আঁকত এক অদ্ভুত দর্শন জীবকে, যার দেহ ছিল মানুষের, পায়ে ছিল খুর আর মাথাটা ছিল ছাগলের। সে স্কুলের মাস্টারমশাইয়ের কাছে বলেছিল যে এসব তার কল্পনা নয়। সে এই জীবকে রোজ রাতে তার শোয়ার ঘরে দেখতে পায়। মানুষের দেহধারী ছাগল মস্তক জীব আর কেউ নয়, স্বয়ং শয়তান। সারা পৃথিবী জুড়েই এই লুসিফার বা শয়তানের নজির আছে।
আর আপনার ঘরে যে হেঁটে চলে বেড়াচ্ছে সে যে কে তা নিশ্চয়ই আর আপনাকে খুলে বলতে হবে না। কিশোরলালের বুকে হাতুড়ি পড়ছে যেন। এতদিন তাহলে সে শয়তানের সঙ্গে বসবাস করেছে। সে বিকাশ চ্যাটার্জিকে জিজ্ঞেস করল, আমি তার সাথে এতদিন ঘর করছি, কিন্তু সে আমায় প্রাণে মারলো না কেন স্যার? আমার মনে হচ্ছে আপনাকে দিয়ে সে নিশ্চয়ই কোনো কর্ম করাতে চায়। তার যখন সেই কাজ শেষ হবে আপনিও ফ্যাসাদে পড়বেন। আপনার কাছে যে ভয়াবহ বস্তুটা আছে সেটা অনেকটা পরমাণু বোমার মতো। আমার মনে হচ্ছে নেক্রোনমিকনের নামে আপনার কাছে এসে পড়েছে কিংবদন্তি আল আজিফ। বিকাশ চ্যাটার্জি শুরু করলেন এক অদ্ভুত গল্প। যিশুর মৃত্যুর 730 বছর পার হয়ে গেছে। দুনিয়ায় শাসন করছে বাদশারা। সানার শাসকরাও এর বিকল্প নয়। চূড়ান্ত ভোগবিলাসের মধ্যে কাটে তাদের সময়। মুরগির লড়াই, আঙুরের শারাব, নর্তকীদের নাচ দেখে তাদের ফুরসত নেই। ইয়েমেনের বেশ প্রসিদ্ধ শহর এই সানা বা সান্না। রুটি রুজির জন্য তেমন চিন্তাভাবনা না করলেও ধনী হবার জন্য অবশ্যই চিন্তাভাবনা করতে হয়। কারণ ধনী এখানে কেবল বাদশারাই। তাদের ওপর কথা বলা যায় না। যদিও কেউ ভুল করে বলে ফেলে তাহলে দিতে হবে তাদের প্রাণ। আব্দুলও তার গোটা জীবন কাটিয়ে দিয়েছে এই বাদশাদের খিদমতগারি করতে করতে। তার বড়লোক হবার বাসনাকে বাদশাদের ভয় সে কখনো বাড়তে দেয়নি। আল্লাহ যদি মেহেরবান হন তাহলে সে নিশ্চয়ই একদিন অনেক পয়সার মালিক হবে। এক ঈদের রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখে আব্দুল। সারা দিন ধরে নাচ গান আনন্দ করে শরীর ছিল খুব ক্লান্ত। শুরিখানা থেকে বাড়ি ফেরার ক্ষমতাও সে হারিয়ে ফেলেছিল। একটা খেজুর গাছের নিচে ক্লান্ত আব্দুল ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে দেখে সে দাঁড়িয়ে আছে জান্নাতের মতো সুন্দর একটা সাজানো গুহায়। চারদিকে বেশুমার দৌলত, সোনা রূপো মণি মাণিক্য ভরপুর আছে সেখানে। এই গুহায় সে এসে পৌঁছেছে রেত পার করে, মরুভূমির মধ্যে দিয়ে। স্বপ্নটা দেখে তার মনে হলো এত প্রাণবন্ত স্বপ্ন আর কোনোদিন হয় না, এই জন্য সবই সত্যি। যখন ঘুম ভাঙল, মোরগ ডাকছে চারদিকে। আব্দুলের মনে হলো সে ভোর রাতে স্বপ্ন দেখেছে। এ অবশ্যই আল্লাহর দয়া। যদি একবার সে রেগিস্থানে বেরিয়ে পড়তে পারে সে নিশ্চয়ই ওই গুহার দেখা পাবে। তাই যে করেই হোক তাকে এই গুহা খুঁজে বার করতেই হবে। বাড়ি ফিরে সে পরামর্শ করলো আব্বুর সঙ্গে। পাগল গোছে আব্দুলের কথা শুনে আব্বু তো হেসেই অস্থির। মোট কথা আব্বু কেন, তার কথা কেউই বিশ্বাস করল না। কিন্তু ততক্ষণে জেদ চেপে গেছে আব্দুলের। রাতের অন্ধকারে চুপি চুপি সে ভাঁড়ার থেকে চুরি করল খেজুরের রসের মদ, আর আব্বুর খাটের নিচের বাক্স থেকে এক থলে আশারফি। এই আশারফিগুলো ছিল সোনার। ওটাই ছিল আব্বুর সারা জীবনের মেহনতের ফসল। খুব ভোর ভোর সে একটা উট ভাড়া করে চলে গেল। 4টে সোনার টাকা আর কিছু মদের বিনিময় সে একটা উট জোগাড় করে ফেলল। এরপর শুরু হলো তার স্বপ্নের উদ্দেশ্যে অনন্ত যাত্রা। মাসের পর মাস ধরে চলতে থাকলো তার যাত্রা। সে যেখানে যেখানে থামে কাউকেই বলতে পারে না আসলে সে কোথায় চলেছে। আব্দুল এভাবে চলতে চলতে একদিন পৌঁছলো সিরিয়া। এবার শুরু হলো এক অন্য রকম যাত্রা। সে যে রাস্তা দিয়ে যায় দেখতে পায় আদি গন্ত জুড়ে শুধুই ধ্বংস। সে পৌঁছলো ব্যাবিলন নগরীতে, যে নগরীকে নেবুচাড নাজার যিশুর জন্মের 550 বছর আগেই প্রসিদ্ধ করেছিল। মাটির তলায় খুঁজে পেল এক সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ বরাবর নেমে গেল সে। কিন্তু এ কি অবস্থা! ভেঙে চুরে তো সব শ্মশান হয়ে গেছে। ভাঙা দেউল ভেঙে চুরে চূর্ণ চূর্ণ হয়ে গেছে শিল্পের সৌন্দর্য। এর ভিতরেই তো সে
আশা করেছিল যে খুঁজে পাবে তার স্বপ্নের পাওয়া, আল্লাহর পাকে দেওয়া সেই সম্পদ। সুড়ঙ্গ পথটা ছিল শহরের মতো বিশাল, চারদিকে শুধু মৃত কঙ্কালের স্তূপ। কার্যকর তো সে কিছু পেল না সেখানে। ক্লান্তিতে আর অবসাদে চোখে জল পড়তে লাগলো আব্দুলের। সে আবার যাত্রা শুরু করলো। এবার সে এসে পৌঁছালো প্রাচীন মিশর নগরীর এক প্রান্তে। এখানে আসতে হয়েছে অনেক দীর্ঘ রেগিস্তান পার করে। দামি উঠের অবস্থা বেশ শোচনীয় হয়ে পড়েছে। শেষ 3 দিন আগে বোধহয় উটটা জল পেয়েছিল একটা মরুদ্যান থেকে। খাওয়ারও পাওয়া গেছিল তখনই। এক বুড়ো তাকে বলেছিল এই জায়গার নাম মেমফিস, মিশরের প্রথম মেমা প্রতিষ্ঠিত রাজধানী মেমফিস। নীল নদের প্লাবিত পলি জমে জমে রেগিস্থানের ওপর গড়ে ওঠা প্রথম মিশরীয় নগর সভ্যতা। কিছু দূর এগোলেই দেখা যাবে মিশরীয়দের জন্মদাতা নীল নদের বাঁক। আসলে এটা একটা বদ্বীপের বটে। এগিয়ে গেল আব্দুল। এই বুড়োর সঙ্গে বকবক করতে বসলে তার আর চলবে না। তাকে খুঁজে বার করতে হবে সেই গুহা। মেনার রাজত্ব আর নেই, সে বহু যুগ আগে পার হয়ে গেছে। পারস্যের মানুষই এখানকার শাসক। যাই হোক, 20 মাইল পাড়ি দেওয়ার পর সে খুঁজে পেল একটা গুহা। গুহার বাইরে ঝোপে ফুটে আছে থোকো থোকো ফুল, সুন্দর গন্ধে ভরে আছে চারিদিকে পরিবেশ। এই জায়গায় এমন সুন্দর ফুল তো ফোটার কথা নয়। এখান থেকে নীল নদ তো অনেক দূরে, আর এই জায়গাটা বেশ রুক্ষ আর বালিতে ভরা। এসব কথাই মনে মনে ভাবছিল আব্দুল। কি ফুল এটা? হাসনোহেনা। হ্যাঁ, হাসনোহেনা। এটা হাসনোহেনা। কিন্তু এখানে হাসনোহেনা আসবে কিভাবে? হতে পারে এই সেই গুহা যেটা নির্দেশ পেয়েছিল সে স্বপ্নে। আল্লাহরই কারিশমা। গুহার বাইরে উটটাকে বেঁধে সে ঢুকলো ভেতরে। এই গুহাটা আগেরটার মতো নয়। নিজেকেই বেশ কষ্ট করে ঢুকতে হবে। এত অন্ধকার সে জীবনে কখনো দেখেনি। খালি চোখে কিচ্ছু দেখা যাচ্ছে না। অন্ধকারে থাকলে কিছুক্ষণ পরে চোখ সয়ে যায়, কিন্তু এখানে চোখ সয়ে যাবার নামগন্ধ নেই। এই অন্ধকারেই সে আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো। আর সেই সময় খেলো একটা মোক্ষম হোঁচট। আর একটু হলেই পড়ে গিয়ে হাড়গোড় সব থেতো হয়ে যেত। পাগলা আব্দুলের মাথা থেকে আলো জ্বালানোর বুদ্ধি কেন এতক্ষণে আসেনি সে এটাই ভেবে অবাক হলো। আলখাল্লার ভেতর থেকে দুটো চকমকি পাথর আর একটা ছোট কাঠের মশাল বার করলো। বার 2-3 বার চেষ্টা করতেই জ্বলে উঠল আগুন। গুহার মধ্যে আলো পড়তেই চমকে দুপা পিছিয়ে গেল আব্দুল। সারি সারি কঙ্কাল পড়ে আছে চারদিকে। ভেড়া, ঘোড়া, উট, পাখি, এমনকি মানুষের কঙ্কালও বাদ নেই সেখানে। বেশ ভয় ভয় করতে লাগলো আব্দুলের। সে বেহেশ খুঁজতে এসেছিল। এখন সে যেখানে দাঁড়িয়ে আছে একে বেহেশ তো দূর, জাহান্নামও বলা যাবে না। মাথার উপর ওই মশালটা ধরল আব্দুল। গুহাটা বিশাল লম্বা, অন্য প্রান্ত তার চোখে পড়ছে না। আবার লোভ চকচক করে উঠল তার চোখে। হয়তো আর একটু এগোলেই বেসুমার সম্পত্তি। কঙ্কালগুলোকে বাঁচিয়ে এগোতে লাগলো আব্দুল। হাঁটু অবধি জুতো পরা আছে বলে বাঁচোয়া। বিছে আর সাপের আখড়া এই গুহাটা। গুহার ছাদ থেকে ঝুলছে চামচিকেরা। আব্দুল মনে মনে ভাবল, নরকও মনে হয় এর থেকে ভালো। এভাবে কতক্ষণ ধরে গুহার মধ্যে চলছে আব্দুল তা ঠাওর করতে পারল না। হঠাৎ তার মনে হলো হাত 50 দূরে একটা পুলের মতো কিছু একটা আছে। ঠিক তার ডান দিকে নিচের থেকে আলো দেখা যাচ্ছে। পুলটার দিকে এগিয়ে গেল সে। দেওয়ালের ধারে পুলের পাশটা যেখানে শেষ হয়েছে সেখানেই সে দাঁড়িয়ে পড়ল। নিচের দিকে তাকিয়ে
আব্দুল হাঁ হয়ে গেল। নিচের দিকে রয়েছে একটা বড় চাতাল, আর সে গুনে গুনে দেখল ঠিক সেখানে দাঁড়িয়ে রয়েছে 13 জন লম্বা লম্বা মানুষ। তাদের সামনে প্রকাণ্ড এক মূর্তি, হাতির মাথাওয়ালা 6 হাতযুক্ত এক বিশাল দানবের মূর্তি। হাতির সুর থাকে একটা, কিন্তু এই দানবটার সুর 3টে। লম্বা লোকগুলোর শরীর থেকে বের হচ্ছে সবুজ রঙের জ্যোতি। এরাই কি তাহলে জিন? মনে মনে ভাবলো আব্দুল। ব্যাবিলনে ধ্বংসাবশেষ পার করে এ সুদূর মেমফিসে এসে এ কোন মৃত্যুর প্রাসাদ উদ্ধার করল সে? আব্দুল এসব দেখতে দেখতে কখন যেন একটু আনমনা হয়ে গেছিল। একটা ভয়ঙ্কর চিৎকার তার কানে এসে বিঁধল। নিচের দিকে তাকাতেই তার চোখে পড়ল একটা নির্মম দৃশ্য। চাতালটার এক প্রান্ত থেকে হ্যাঁসড়াতে হ্যাঁসড়াতে একটা কিশোরী মেয়েকে টেনে আনছে 2টো লম্বা লোক। শক্ত খড়খড়ে মাটিতে ঘষটে মেয়েটার সারা শরীর ফলা ফলা হয়ে গল গল করে রক্ত ঝরছে। মেয়েটা বারবার দয়া ভিক্ষা চাইছে, কিন্তু কেউ শুনছে না তার করুণ আর্তি। সবাই এক মনে পড়ে চলেছে একটা মন্ত্র। আব্দুল নিঃশ্বাস বন্ধ করে একটা পাথরের আড়াল থেকে দেখে চলেছে এরপর কি হয়। এইভাবে পার হয়ে গেল বেশ কিছুটা সময়। চাতালের যে দিকটা দেখা যাচ্ছে না, হঠাৎ সেই দিক থেকে বেরিয়ে এলো একটা বেঁটে লোক, ওই বামুন যাকে বলে আর কি। বেঁটে লোকটা এই লম্বা মানুষের পাশে একদমই বেমানা। একটা লম্বা মানুষ বেঁটে লোকটার হাতে তুলে দিল চকচকে একটা তলোয়ার। বিকট শব্দে হেসে উঠল বেঁটে লোকটা। মেয়েটার দিকে এগিয়ে গেল এক পা করে। তারপর মেয়েটার চুলের মুঠিটা ধরে পরবের সময় যেমন আড়াই প্যাঁচ করে পশু বলি দেওয়া হয়, ঠিক তেমন ভাবে মেয়েটার শরীর থেকে মাথাটা আলাদা করে কেটে দিল। গলায় তরোয়াল বসানোর আগে অবধি মেয়েটার আর্ত চিৎকারে গম গম করছিল গুহাটা। এখন একদম কবরের মতো নিস্তব্ধ, শান্ত চারপাশ। দুটো লম্বা লোক মেয়েটার শরীরটা উল্টো করে ধরল। ঝড় করে রক্ত পড়তে লাগলো তাদের হাতি মুখ দেবতার পায়ে। এবার যে ঘটনা আব্দুল দেখল তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। দেবতার মূর্তিতে ফাটল ধরে গেল। বিকট শব্দ করে এক ভয়ানক পিশাচ বেরিয়ে এলো, যাকে দেখতে সেই অবিকল মূর্তিটার মতোই। তাকে দেখে লম্বা লম্বা মানুষগুলো নতজানু হয়ে প্রণাম করতে লাগলো। সেই দিকে পাত্তাও দিল না তাদের দেবতা। হাতে তুলে নিল মেয়েটার ছিন্ন দেহটা, ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো মেয়েটার শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ। এই দেখে ভয়ে জ্ঞান হারালো আব্দুল। আব্দুলের যখন জ্ঞান ফিরল, সে নিজেও বুঝতে পারলো না কতটা সময় পার হয়ে গেছে। উঠেই আগে সে নিচের দিকে তাকালো, কিন্তু কোথায় কি? কেবল মশালের আলোয় দেখা যাচ্ছে বিরাট দেবতা মূর্তি দাঁড়িয়ে আছে। আব্দুল তখন রাস্তা খুঁজে খুঁজে পৌঁছালো চাতালটার কাছে। আর পৌঁছাতেই আনন্দে মন ভরে উঠল আব্দুলের। ওপর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল না যে নিচে প্রচুর দামি পাথর ছড়িয়ে আছে। সেই দেখে আব্দুল দামি পাথরগুলো ঝোলা ভর্তি করতে লাগলো। আর সেই সময়ই আব্দুলের মাথায় খেলে গেল এক বদ বুদ্ধি। সে মনে মনে ভাবল, আমি যদি এই দামি পাথরগুলোকে সঙ্গে করে নিয়ে যাই, তাতে হয়তো সে ধনী হতে পারবে, কিন্তু আরবের বাদশারা সন্দেহ করবে আমাকে।
এরকমও হতে পারে সেই ক্ষমতালোভী বাদশারা ক্ষমতার জোরে আমার মণিমাণিক্য সব হাতিয়ে নিল। তখন কি করব আমি? তার থেকে যদি এই ভয়ানক শয়তান দেবতাকে আমি আমার বশে রাখতে পারি, কেবল আরবই নয়, হুকুমত করব সারা দুনিয়ায়। লম্বা লোকগুলো মাটির দিকে তাকিয়েই তাদের মন্ত্র উচ্চারণ করছিল না? এগিয়ে গেল আব্দুল ঠিক সেইখানটায় যেখানটা লোকগুলো দাঁড়িয়েছিল। আনন্দে আব্দুল বলে উঠল, ইয়া আল্লাহ, মারহাবা মারহাবা। মাটিতে পড়ে আছে বড় বড় গাছের পাতা, আর তাতে নানান রকম নকশা আর অদ্ভুত সব ছবি। আরবি অক্ষরে নানান রকম মন্ত্র আর বিধান লেখা আছে পাতাগুলোর ওপর। পাতাগুলোকে জড়ো করলো আব্দুল। এবার আস্তে আস্তে উদ্ধার করতে লাগলো এতে কি লেখা আছে। একটা বিকট শব্দে মাথা তুলল আব্দুল। সামনে তাকিয়ে তার বুকের রক্ত শূন্য হয়ে গেল। তিনজন লম্বা মানুষ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এরা কেউ মানুষ নয়, দমকা হাওয়ায় খসে পড়েছে এদের মাথার কাপড়। সারা মুখ ভর্তি নানান পোকামাকড় কিলবিল করছে। গা গুলিয়ে উঠল আব্দুলের এসব দেখে। সে প্রাণের সব শক্তি সঞ্চয় করে দৌড় লাগালো। পড়ে রইল তার রত্ন ভর্তি থলে। ছুটতে ছুটতে সে কয়েকবার হোঁচট খেলো। লক্ষ লক্ষ চামচিকে আর বাদুড় তাকে ছেঁকে ধরলো। জীবন তাকে বাঁচাতেই হবে। যেখান থেকে সেই গুহায় ঢুকেছিল সেই কঙ্কাল ভর্তি গুহাটায় পৌঁছতেই আরো ভয় পেয়ে গেল সে। কঙ্কালগুলো ভয়ানক জীবন্ত হয়ে উঠেছে। এদিকে এদিকে পেছনে তাড়া করেছে ভয়ঙ্কর জিনেরা। আব্দুলের মনে রাখার ক্ষমতা ছিল দারুণ ভালো। সে যেখান দিয়ে একবার যেত, 1000 গোলক ধাঁধা হলেও সে অনায়াসেই পার করতে পারত। আব্দুল গুহার মুখ কোন দিকে ছিল সেই দিকটা ঠাউর করেই সেই দিকে লক্ষ্য করে ছুটতে লাগলো সে। বেরিয়ে এলো গুহার বাইরে। ভাগ্য ভালো উটটা এখনো মরেনি, বরং ঝোপ টোপ সাফ করে পরম আনন্দেই ঘুম লাগাচ্ছিল সে। লাফিয়ে উঠলো তার পিঠে, চড়ে বসলো আব্দুল। পেটে কষালো বিরাট এক লাথি। উঠো ভয় টয় পেয়ে পরিমরি করে ছুট দিল। 5 মাইল পথ পার করে আব্দুল বুঝতে পারল আর ভয় নেই। এতক্ষণে সে কি করেছে তার নিজেরই জানা নেই। সে নিজের ডান হাতের দিকে তাকিয়ে বেশ চমকে উঠল। তার মুঠো করে ধরা গাছের পাতার তারা, শয়তানের গুহায় সে যেটা মাটি থেকে তুলেছিল। এক সময় জরাজীর্ণ শরীর নিয়ে সে পৌঁছালো দামাকাশ। এক পরিবার তাকে সাহায্য করল। আর সেই উটটা মারা গেল দুদিনেই। সেই পরিবারের সাহায্যে সে সুস্থ হয়ে উঠল ধীরে ধীরে। অবশেষে একলা বসে থাকতে থাকতে তার বেশ বিরক্তই লাগছিল। তার চেয়ে যদি শয়তানের গুহায় সেই পাতাগুলো পাঠোদ্ধার করে কিছু লেখা যায় কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। দামাকাশে পাওয়া যেত পাতা দিয়ে তৈরি সুন্দর পার্চমেন্ট কাগজ। কাগজপত্র জোগাড় করে আব্দুল লিখতে শুরু করলো শয়তান গুহায় সেই পাতায় লেখা নিয়ম কানুন আর মন্ত্র। এইভাবে লিখতে লিখতে 738-এর কাছাকাছি এক ভয়ঙ্কর রোগে সারা শরীরে ঘা হয়ে মারা গেল আব্দুল। যন্ত্রণায় ছটফট করত সে। সারা শরীরে নীল মাছিরা ঘুরে বেড়াতো। আর যে পরিবার তাকে আশ্রয় দিয়েছিল তাদেরও অপমৃত্যু হতে লাগলো একে একে। কেউ চুলার আগুনে পুড়ে মরল, কেউ বা কুয়োতে ডুবে মরল। এই আব্দুলই হল আব্দুল আল হাজাদ, যাকে এইচপি লাভক্রাফট ম্যাড আরব বলেছেন। নিজের লেখা নেক্রোনমিকনে আল হাজাদকে নিয়েও গল্প লিখেছে সে। আর এই হল আল হাজাদের লেখা বই আল আজিফ, যার ওপর প্রায় প্রভাবিত হয়েই লাভক্রাফট তার নিজের নেক্রোনমিকন লিখেছেন। আল আজিফ একটা আরবি শব্দ, যার মানে প্রেতের নাদধ্বনি বা প্রেতের চিৎকারও বলা যায়।
লাভক্রাফট অবশ্য একে ঝিঝি পোকার ডাকও নাম দিয়েছেন। যাই হোক, এই হলো আল আজিফ, যে বইটা বর্তমানে আপনার জিম্মায়। থামলেন বিকাশ চ্যাটার্জি। এতক্ষণ ক্রমাগত একই ছন্দে গল্প বলে তিনি যেন একটু ক্লান্ত। সোফায় শরীরটা এলিয়ে দিয়ে একটা সিগারেট ধরালেন আনমনে। আপনি এত সব জানলেন কি করে? প্রশ্ন ছুড়ে দিল কিশোরলাল ঘোষাল। হাসলেন বিকাশ চ্যাটার্জি। 1977 আমি একবার মধ্যপ্রাচ্যে সফর করি। ইরাক, ইরান, প্যালেস্তাইন, ইসরায়েল, দামাকাস, প্রায় সবটাই ঘুরে দেখতে হয় আমাকে এই সফরে। আমি তখন এক নামকরা তেল কোম্পানিতে উচ্চপদে ছিলাম। এই গল্প আমি শুনি ইরাকে এক তেল উত্তোলন সাইডের এক লেবারের থেকে। সেই বুড়ো আমাকে বেশ রসিয়েই গল্পটা বলেছিল। একটা কিংবদন্তি নিয়ে তৈরি হয় অনেক গল্প। ধরে নেওয়া যেতেই পারে এটাও খানিকটা সেই রকমই। কালের নিয়মে আল হাজিফ হারিয়ে যায় এবং তা হারায় 1050 খ্রিস্টাব্দে গ্রিকদের নেক্রোনমিকন নিয়ে চিন্তা ভাবনা করার অনেক আগেই। গ্রিকরা কুথুলুস মিথকে নিয়ে অনেক মাতামাতি করেছিল। ওরা মনে করেছিল মানুষের চামড়ার মলাটে তৈরি এই ভয়ানক বইয়ের প্রতি পাতায় পাতায় ছড়িয়ে আছে ধ্বংস। পাতা উল্টে তা যদি একবার কেউ পড়ে, সাক্ষাৎ নরকের দরজা খুলে যাবে, আর দানবরা মুক্তি পেয়ে পৃথিবীকে তাদের নখের ডগায় ফলা ফলা করে দেবে। হাতঘড়ির দিকে তাকালেন বিকাশ চ্যাটার্জি। রাত 11:20। কিশোরলালের দিকে ফিরে বললেন, ভাই ঘোষাল, হতাশ না হয়ে বইটা বরং গঙ্গায় ফেলে দিন, হয়তো বেঁচে যাবেন। সরু চোখে কিশোরলাল একবার চাইল বিকাশ চ্যাটার্জির দিকে। তার আর কোনো রাস্তা নেই। মারা গেছে যে তাকে এই বই বিক্রি করেছে সেও। এতগুলো পয়সার শ্রাদ্ধ তো হলোই, তাই আবার প্রাণের ভয়ও আছে। মন শক্ত করে সে সিদ্ধান্ত নিল কাল ভোরেই সে এটাকে গঙ্গায় ফেলবে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সেও একটু চমকে গেল। ওরে বাবা, 11:22 হয়ে গেছে। উঠে দাঁড়ালো সে। আজ রাতটা ভালোই কেটে গেলে হয়। বিকাশ চ্যাটার্জি না থাকলে সে জানতেই পারত না যে অভিশপ্ত জিনিসটা তার কাছে আছে, তার আসল সত্য। ভাগ্যিস লাহাবাবু তাকে বিকাশের কথা বলেছিল। লাহাবাবু সবটা শুনে তাকে বলেছিল, মধ্যপ্রাচীর থেকে বই আসার পর তুমি সমস্যায় আছো। একমাত্র একজনই তোর হেল্প করতে পারে, সে হলো বিকাশ চ্যাটার্জি। এই লোক তার কর্মজীবনের প্রায় 50 ভাগই কাটিয়েছেন মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টেই লোকের নখদর্পণে। যাও, একবার দেখা করে এসো, আমি ফোন করে দেব। আমার সঙ্গে তার ভালোই আলাপ আছে। কিশোরলাল বিকাশ চ্যাটার্জির বাড়ি থেকে বেরিয়ে ড্রাইভারকে ইশারা করল গাড়ি ছাড়া। অন্যদিকে 10টা বাজার সঙ্গে সঙ্গে কলকাতা শহরের শেষ প্রান্তে এই দিকটায় কমে যায় মানুষের আনাগোনা। মাঝে মাঝে দু একটা গাড়ি যায় অবশ্য, তাও বেশ নির্জন তেপান্তর এই অঞ্চলটা। ডক্টর সুধীরলাল ঘোষাল একটু শান্তিতে থাকবেন বলেই এই তল্লাটে এত বড় বাড়ি হেঁকেছিলেন। খুব সন্তর্পণে পাঁচিলটা টপকালো 3টে ছায়ামূর্তি। ধীরাজ ফিসফিস করে বলল, মেইন গেটে তালা, মনে হচ্ছে মালিক বাড়ি নেই। বিশুদা বিশু পোদ্দার ঘড়িটা দেখে বলল, এখন বাজে 10:25, মানে 8 ঘন্টা। আমাদের ঠিক 11টার মধ্যে কাজটা হাসিল করে বেরোতে হবে কিন্তু। ডেভিড পেছন থেকে বলল, ওকে বস। তিনজনে মিলে তালা ভেঙে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল। প্রায় 11:15 বেজে গেল তালা ভাঙতে। আগেকার দিনের বেশ দামি বিদেশি তালা, পয়সাওয়ালা লোকের বাড়ি বলে কথা। দামি তালা না লাগালে চলে? বিরক্তির ছাপ ফুটে উঠল বিশু পোদ্দারের চোখে মুখে। মনে মনে সে বলল, সালা, একটা তালা ভাঙতেই লাগলো 20 মিনিট। বই খুঁজতে না জানি কত সময় লাগবে। বাড়িটার ভেতর অদ্ভুত একটা নিস্তব্ধতা বিরাজ করছে। দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটাটার প্রতিটা শব্দ কানে এসে বাজছে। অন্ধকারের মধ্যে একই সঙ্গে জ্বলে উঠল 3টে টর্চ। ভারী অবাক হলো 3জন। সারা বাড়ি জুড়ে কেউ যেন তাণ্ডব লীলা চালিয়েছে।
ধীরাজ ইশারায় বলল আস্তে কথা বলতে। তারপর বিশু পোদ্দারের দিকে তাকিয়ে বলল, চলো বিশুদা, আমরা আমাদের কাজ করি, একই দেরি হয়ে যাচ্ছে। ও পুলিশের হাঙ্গামা হয়ে যেতে পারে, কিন্তু তখন কিন্তু বসও আমাদের চিনতে পারবে না, এই বলে দিলাম। মোটামুটি সব ঘরই খোলা আছে বাড়িটার। একটার পর একটা ঘরে ঢুকে জোরালো টর্চের আলোয় তন্ন তন্ন করে বইটাকে খুঁজতে লাগলো বিশু পোদ্দারের সন্ধানী চোখ। বইটা তাদের পেতেই হবে, এবং আজই। অবশেষে তারা একটা ঘরে ঢুকল। ঠোঁটের কোনায় হাসির রেখা দেখা দিল বিশুর। এটা বোধহয় সাহিত্যিকটার পড়ার ঘর, মনে মনে বলল বিশু পোদ্দার। পড়ার ঘরেই থাকে বইপত্র। বেশি সমস্যায় পড়তে হলো না তাদের। 10 পা দূরেই একটা কাঠের টেবিলের উপর রাখা সেই বই, যেটা চুরি করতে তারা এখানে এসেছে। টর্চের ঝকঝকে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে বইটাকে। ধৈর্য ধরল না ডেভিডের। সে দৌড়ে গিয়ে হাতে তুলে নিল বইটা। হাতে নিয়ে মলাটে সে অনুভব করল একটা চামড়ার স্পর্শ, ঠিক যেন কোনো মানুষের ছোঁয়া। পায়ে পায়ে ধীরাজ এগিয়ে গেল সেই দিকে। সবার মুখে দেখা যাচ্ছে একটা হাসির রেখা। এবার ভালোই এটা নিয়ে সরে পড়তে পারলেই হয়। আনন্দের মধ্যে থাকে একটা চরম উত্তেজনা, আর উত্তেজনায় যত সর্বনাশ ডেকে আনে। এক্ষেত্রেও তাই হলো। ডেভিড মলাট উল্টে খুলে ফেলল বইটার প্রথম পাতা। আরবি ভাষায় কি সব লেখা আছে সে উদ্ধার করতে পারল না। 2-3টে পাতা উল্টে ফেলল সে। পুরনো আদ্যিকালের পাতাগুলো বেশ ধারালো হয়ে গেছে। ইমভূত কিমাকার নানান প্রাণীর ছবি ভর্তি পাতায় পাতায়। একটা পাতায় পাওয়া গেল একটা ছবি, গোল বৃত্তের মাঝে একটা 5মুখী তারা চিহ্ন আঁকা। খচ করে পাতার ধারে আঙুল কেটে গেল ডেভিডের। তারাটার উপর পড়তে শুরু করলো ফোঁটা ফোঁটা রক্ত। হঠাৎ ঘরের আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন ঘটে গেল যেন। হো হো করে ঢুকতে লাগলো ঠান্ডা বাতাস। চারিদিকে কাদের যেন কান ফাটানো গর্জন শোনা যেতে লাগলো, যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। খটখট খটখট করে একটা শব্দ শোনা গেল। গরু বা ছাগলের খুঁড়ের যেমন শব্দ হয় তেমন শব্দটা আসছে ঘরের বাইরে থেকে। বিশু পোদ্দার দরজার দিকে তাকালো শব্দটা শুনে। তার দেখা দেখি তাকালো ডেভিড আর ধীরাজও। দরজার বাইরে যাকে দেখতে পাওয়া গেল তাকে দেখে চোয়াল ঝুলে পড়ল 3জনেরই। বিরাট লম্বা একটা জন্তু দাঁড়িয়ে আছে, যার মাথাটা ছাগলের, মানুষের মতো শরীর, পায়ের জায়গায় ছাগলের মতো খুর। ভয়ে উত্তেজনায় বইটা ফেলে পালানোর চেষ্টা করল 3জনই। এ বই নির্ঘাত নরকের থেকে উঠে এসেছে। ডেভিড ভুলক্রমে খুলে ফেলেছে নরকের দরজা। এবার মৃত্যু নিশ্চিত। বিশু পোদ্দার তার জপমালায় হাত ছোঁয়াল। ঈশ্বরের নাম জপার চেষ্টা করল সে, কিন্তু হায় ঈশ্বর, সে কোনোভাবেই মনে করতে পারল না সেই মন্ত্র, যে মন্ত্র সে সব সময় জপ করে। টর্চের আলোয় বেশ বোঝা যাচ্ছে কতগুলো কালো ছায়ামূর্তি ঘরে ঘোরাফেরা করছে। সাবধানতা অবলম্বনের জন্যই তারা বাড়ির কোনো আলো জ্বালায়নি। ছুটে গিয়ে জেলে দেয় ঘরের সবকটা আলো, কিন্তু কোনো এক অদ্ভুত আকর্ষণে তারা হারিয়ে ফেলেছে নড়াচড়া করার ক্ষমতা। কালো ছায়ামূর্তিগুলো জড়িয়ে ফেলল ডেভিডকে। 1 সেকেন্ডের মধ্যে ছিঁড়ে ফেলল তার হাত পা, মাথাটা উপড়ে ফেলল শরীর থেকে। প্রতিহিংসার আগুনে জ্বলছে মূর্তিগুলো। শরীরের সব জোর এক করে ধীরাজ দৌড়ানোর চেষ্টা করল, পারল না। সেই ছাগলমুখ জন্তুটার গায়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল 10 দূরে। একটা কালো ছায়ামূর্তি দ্রুত শূন্যে তুলে ধরল ধীরাজকে। মরমর শব্দে কোমরের থেকে আলাদা করতে লাগলো তার শির দ্বারা। বিকট আর্তনাদ ভেসে এলো ধীরাজের গলা দিয়ে। বিশুদা পালাও, পালাও! ঘটনার আকস্মিকতায় কেমন বোকার মতো একভাবে দাঁড়িয়েছিল বিশু পোদ্দার। কেবল তার 2 চোখ দিয়ে ঝরছে জল। ধীরাজের চিৎকার শুনে সে পেছন ফিরে দৌড়তে শুরু করল। ভুলে গেল বইয়ের কথা, ভুলে গেল তার কি কাজ, এরপর কোথায় যাবে। তাকে শুধু বাঁচতে হবে এখন। বাইরের হলঘরটায় পৌঁছে গেল সে। আর 14-15 হাত পার করতে পারলেই বেরিয়ে বাইরে যাওয়ার দরজা। ও ভগবান, মুক্তি, মনে মনে ভাবল সে। আর ঠিক সেই সময় পায়ে কিছু একটা বেজে ছিটকে পড়ল সে।
যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। উফ মাগো! মাথায় চোট লেগেছে খুব। অন্ধকারেও সে বেশ বুঝতে পারছে মাথা ফেটে গেছে। রক্ত গড়িয়ে নামছে চোখ নাক দিয়ে। গার্হ তরলে ঝাপসা হয়ে আসছে দৃষ্টি। শরীরে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। ঘষ্টাতে দরজার দিকে এগোতে লাগলো বিশু। দরজার বাইরে থেকে যে আলোটা ঘরে এসে পড়ছিল, হঠাৎ একটা অতিকায় অন্ধকারে তা ঢেকে গেল। বুঝে আসা চোখে বিশু দেখতে পেল 6টা হাত 3টে সুরওয়ালা বিরাট এক জানোয়ার গেটে দাঁড়িয়ে আছে, যার সারা গায়ে ভাল্লুকের মতো কালো লোম ভর্তি। এরকমই কিছু একটা সে পাহাড়ের ঢালে দেখেছিল তাসি তামাংয়ের সঙ্গে। চোখ বুঝে এলো তার। হাতরাতে সেলের ক্যাবিনেটটা খুঁজে বার করলেন সোমনাথ হাজরা। তার স্নায়ু খুবই উত্তেজিত। আজ রাতের মধ্যেই 3 জনের ফিরে আসার কথা বইটা নিয়ে। বই হাতে এলে তার সঙ্গে বিশুর যোগাযোগ করার কথা। তিনি নিজে কাউকে ফোন করতে না পারলেও হেডফোনের সাহায্যে কল ধরতে কোনোই অসুবিধা হয় না। তার ভৃত্য রাতের খাবার রেখে দিয়ে আজ বাড়ি চলে গেছে। আজ সন্ধ্যায় ওদের গ্রামে একজন গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। সে আবার ছিল এই সোমনাথ সাহেবেরই ড্রাইভার তাসি। সোমনাথ সাহেবই তামাংকে সেখানে যেতে বলেছেন। তার উপর তাসি ছিল এই বিজয় তামাংয়ের জ্ঞাতি ভাই। মাথা ধরে রয়েছে সোমনাথ হাজরার। এক তো বিশুরা কোনো খবর পাঠাচ্ছে না, তার উপর তার পোষা কুকুর রেক্স সন্ধ্যা থেকে এক নাগারে কেঁদে চলেছে। বহু সাধ্য সাধনা করেও কান্না থামছে না। সোমনাথ হাজরা শব্দের আন্দাজে পেক তৈরি করলেন। 2-3 রকমের বেশি মদ তার ক্যাবিনেটে থাকে না, তাই যে কোনো একটা খেলেই হলো। জল ঢালার ঝামেলায় না গিয়ে নিটি গলায় ঢেলে দিলেন তিনি। ঝাঝালো তরলের কটু স্বাদে মুখটা বেজার হয়ে গেল তার। তিনি উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আরও বারদুই তিনি একইভাবে পান করলেন পানীয়টা। কিছুটা যেন শান্তি পাওয়া যাচ্ছে। ইজি চেয়ারে এলিয়ে দিলেন শরীর। পকেট থেকে বার করলেন পাইপ আর পাউচটা। দ্রুত পাইপটা সেজে জেলে দিলেন আগুন। আজ খুব শীত। ফায়ার প্লেসটা উস্কে দিতে পারলে ভালো হতো, কিন্তু তামাং না থাকায় এটা করা যাবে না। বইটা হাতে এলে তিনি কি করবেন সবই প্রায় ছক কষা আছে। ইব্রাহিম আজিজ বলে এক মাদ্রাসা শিক্ষকের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। এই ইব্রাহিমই তাকে সাহায্য করবে বইটার আরবি শব্দগুলো উদ্ধার করতে। সোমনাথ হাজরা পাকা খেলোয়াড়, তার কাছে খোঁজ আছে। যে নেক্রোনমিকনটা সে চুরি করতে বিশুদের লাগিয়েছেন সেটাই নেক্রোনমিকনের আসল কপি, যেটা ম্যাড আরব আল হাজাদের নিচের লেখা। এবার যদি পয়সার লোভে ওই শিক্ষক তাকে ঠিকঠাক তর্জমা করে দেয়, তিনি হয়ে উঠবেন সর্বশক্তিমান, ফিরে পাবেন তার দৃষ্টিশক্তি। এসব ভাবতে ভাবতে কখন যেন চোখের পাতা লেগে গেল সোমনাথ হাজরার। হঠাৎ ঘুম ভাঙল রেক্সের একটা বিকট ঘরে চিৎকারে। গরম ড্রেসিং গাউনটা টাইট করে বেঁধে সোমনাথ হাজরা ভারী স্বরে ডাকলেন, রেক্স! আর কোনো সাড়া শব্দ আসছে না। গলা খাঁকারি দিয়ে আবার ডাকলেন তিনি, রেক্স! এবারও কোনো শব্দ নেই। কেমন শীত শীত লাগছে সোমনাথ হাজরার। দরজায় 3 বার টোকা পড়ল। ঠক ঠক ঠক। কে? সোমনাথ হাজরার কণ্ঠস্বর শোনা গেল। কোনো সাড়া নেই। আবার একবার দরজায় টোকার শব্দ। কে? শোনার চেষ্টা করলেন সোমনাথ হাজরা, যে এসেছে তার পায়ের শব্দ। অন্ধ মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর হয়। সোমনাথ হাজরার ষষ্ঠ ইন্দ্রিয় ভালোই কাজ করে। যেমন তিনি ইজি চেয়ারে বসেও দরজা কোন দিকে নাগাল করতে পারেন অনায়াসী। ফের টোকা পড়ল দরজায়। বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন সোমনাথ হাজরা। লাঠি ঠুকে ঠুকে আন্দাজ করে দরজার দিকে এগোতে লাগলেন তিনি। দরজার খুব কাছে গিয়ে তিনি আবার জিজ্ঞেস করলেন, কে? ওপাশ থেকে শব্দ এলো, আমি বিশু স্যার, দরজাটা একটু খুলুন। ও বিশু! হাসির একটা ক্ষীণ রেখা দেখা দিল সোমনাথ হাজরার ঠোঁটে। এসেছে। দরজা খুললেন তিনি। একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তার চোখে মুখে লাগলো। তা এতক্ষণ সাড়া দিচ্ছিলি না কেন? বিশুকে প্রশ্ন করলেন তিনি।
কোনো উত্তর এলো না ওদিক থেকে। এসো, তোমার খাম রেডি আছে। আবার কোনো সাড়া শব্দ এলো না। বাকিরা কোথায়? প্রশ্ন করলেন সোমনাথ হাজরা। এবার উত্তর এলো, ওরা আসবে না স্যার, কোনো দিনও আসবে না। মানে? ভ্রু কুঁচকে গেল সোমনাথ হাজরার। নিন স্যার, বইটা ধরুন, আমাকেও যেতে হবে। হাতড়ে হাতড়ে বিশুর হাতটা ধরার চেষ্টা করলেন সোমনাথ হাজরা। তিনি অনুভব করলেন চামড়ায় বাঁধানো বইটা, কিন্তু যে হাতটা তিনি ছুলেন সেটা কি মানুষের? গলা পচা মৃতের হাতের মতো হাত সেটা। কি ভীষণ ঠান্ডা হাতটা। ভয় পেয়েছেন তিনি। এক পা করে পিছতে শুরু করলেন। পিছলে পড়ে গেলেন মাটিতে। অনুভব করলেন তার চারিদিকে পিচ্ছিল কিছু একটা পড়ে আছে, যা খুব গাঢ়। আঁশটে একটা গন্ধ আসছে। ঠিকই আন্দাজ করেছেন, এটা রক্তের গন্ধ। হাতের নাগালে যেটা তিনি ছুলেন, বহুবার আদর করে এটাকে ছুঁয়েছেন তিনি। তার পোষা কুকুর রেক্সের শরীর এটা। ঘর কাঁপানো অট্টহাসি শোনা গেল একটা। আসি তবে, আমার কাজ শেষ। একদিন সকালবেলা বড় হলঘরটার সোফার এক কোণে মাথায় হাত দিয়ে বসে আছে কিশোরলাল। সামনের চেয়ারটা দখল করে আছেন বিকাশ চ্যাটার্জি। গত রাত থেকে কিশোরলালের জীবনে যে ঝড় বয়ে গেছে, তারপর সে মাথায় হাত দিয়ে বসে থাকবে, এটাই স্বাভাবিক। বিকাশ চ্যাটার্জির বাড়ি থেকে কিশোরলালের ফিরতে ফিরতে 12টা বেজে যায়। বিশাল লোহার দরজা খুলে ড্রাইভার নন্দন গাড়িটা বাড়ির ভেতর ঢোকায়। কিশোরলাল গাড়ি থেকে নেমে দরজা খুলতে গিয়ে দেখে তালা ভাঙা। খটকা লাগে, তার বাড়িতে কি চোর ডাকাত ঢুকল? বাড়ির ভেতর ঢুকে আলো জ্বালতেই ভয় চিৎকার করে ওঠে সে। শব্দ শুনে গ্যারেজ থেকে ছুটে আসে ড্রাইভার নন্দন। এসে সেও হতবাক হয়ে যায়। হলের ঠিক মাঝখানে রক্তাক্ত অবস্থায় একটা লাশ পড়ে আছে। কেউ যেন ভারী কিছু দিয়ে দুর্মুষ করেছে লাশটাকে। সারা বাড়িতে যেন ঝড় বয়ে গেছে। নার্ভ একটু বসে আসার সঙ্গে সঙ্গেই ওদের মাথায় আসে এই নির্ঘাত ডাকাতির ব্যাপার। মালের হিস্সা নিয়ে মারামারিতে একটাকে মেরে রেখে গেছে দলের অন্যরা। কি ডাকাতি হয়েছে এটা দেখতে পুলিশকে খবর না দিয়েই এ ঘর ও ঘর খুঁজতে লাগে কিশোরলাল আর নন্দন। আবার ভয় তাদের অচৈতন্য হওয়ার অবস্থা হয় লাইব্রেরি রুমে ঢুকে। আরও 2টো লাশ সেখানে পড়ে আছে। ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে তাদের দেহ। পুলিশকে খবর দেয় কিশোরলাল। লাহাবাবু আর বিকাশ চ্যাটার্জিকেও খবর দিতে ভোলে না। পুলিশ এসে লাইব্রেরির লাশ দুটোকে শনাক্ত না করতে পারলেও হলে পড়ে থাকা বিশু পোদ্দারের লাশ শনাক্ত করে। পুলিশ জানায় এই লোক কলকাতার বহু লকআপে রাত কাটিয়েছে। এর আসল পেশা ছিল অ্যান্টিক নানা বস্তুর চোরা চালান করা। পুলিশ খুঁজে পেতে দেখেছে এ বাড়ির কোনো কিছুই চুরি হয়নি। কিশোর ঘোষালের বয়ান অনুযায়ী একটা বই শুধু পাওয়া যাচ্ছে না। পুলিশ ধারণা করে ওই বইয়ের প্রাগৈতিহাসিক মূল্য নাকি বেশ ভালো। হয়তো 4 জন এসেছিল চুরি করতে। 3 জনকে মেরে বই নিয়ে চম্পট দিয়েছে 4র্থ জন। কিন্তু রাত 3টে থেকে সকাল 6টা অবধি তল্লাশ করে 4র্থ কোনো ব্যক্তির আসার প্রমাণ পাওয়া যায়নি। মাটিতে সারাক্ষণ শুধু 3 জোড়া জুতোর ছাপই পাওয়া যাচ্ছে। এতে একটু আশ্চর্য হয়েছে পুলিশ। কিশোরলাল ঘোষাল মাথা তুলে তাকালো বিকাশ চ্যাটার্জির দিকে। প্রশ্ন করল সে, কি বুঝছেন স্যার? এক মনে সিগারেট টানছিল বিকাশ। এবার সে উত্তর দিল, আমিও ঠিক বুঝে উঠতে পারছি না বইটা কোথায় উধাও হয়ে গেল। আমার মনে হয় কোনোভাবে শয়তানকে ওই লোকগুলো জাগিয়ে তুলেছিল, আর তাতেই হয়েছে এই সর্বনাশ। আপনি শয়তানের শিকার হননি কেন আমার বোধগম্য হচ্ছে না। হয়তো আপনি তার প্রতি বেশি আকর্ষণ দেখাননি, বা হয়তো কোনো দৈব কারণে সে আপনাকে ক্ষমা করেছেন। যাই হোক, আপনি তো ওটাকে গঙ্গায় ফেলেই দিতেন। বইটা নিজেই নিজের রাস্তা দেখে নিয়েছে। একটু খবরের কাগজের দিকে চোখ রাখবেন। কোথাও কোনো ভয়ঙ্কর মৃত্যুর খবর চোখে পড়লে জানাবেন। আপনি লেখক মানুষ, আপনি খুবই ক্লান্ত। এখনো অনেক পুলিশি ঝামেলা পেরোতে হবে আপনাকে। যান, একটু রেস্ট নিন। আর 8:30 বাজে, এবার আমাকে উঠতে হবে।
আমি আজ উঠি বরঞ্চ। এই বয়সেও বিকাশ চ্যাটার্জি রয়্যাল এনফিল্ড চালান। বাইকে উঠে তিনি স্টার্ট দিলেন। সত্যি সত্যি কাল নরকের দরজা একবারের জন্য হলেও খুলেছিল এ বাড়িতে। মনে মনে ভাবলেন একবার, আর কেউ না জানলেও বিকাশ চ্যাটার্জি জানেন সেই বুড়ো ফিচলে হাসি হেসে তাকে কি বলেছিল। সাহেব, আল হাজাদের আল আজিফ মহা সর্বনাশের জিনিস। যদি কেউ সত্যি শয়তানকে জাগিয়ে তার উদ্দেশ্যকে সফল করাতে চেষ্টা করে, শয়তান তা জেনে যাবে অনেক আগে থেকেই। আল আজিফ তার হাতে পৌঁছানোর আগে থেকেই শয়তানের ছায়া ঘুরে বেড়াবে তার আশেপাশে। এরপর শয়তান ক্ষতি করতে চাইবে, আর এক ফোঁটা রক্ত পেলেই খুলে যাবে শয়তানের গুহার দরজা, যা খুব খতরনাক। আর দরজা খুলে গেলে যে বা যারা তাকে ডেকে এনেছে কেউ রেহাই পাবে না, কেউ না। কিশোরলাল শয়তানকে ডেকে আনতে চায়নি, কিন্তু সেও এই খেলায় আটকে পড়েছে। সবে তো নরকের দরজা খুলেছে। মনে মনে ঈশ্বরকে স্মরণ করলেন বিকাশ চ্যাটার্জি। কিশোরলালের উদ্দেশ্যে প্রার্থনা জানালেন ঈশ্বরের কাছে। লোকটা সত্যিই সহজ সরল, তাই হয়তো এখনো কোনো ক্ষতি হয়নি। শয়তানের আসল উদ্দেশ্য নিশ্চয়ই আছে কিছু না কিছু। তারপর হয়তো কিশোরলালের পালা, বা অন্য কারো। আতিমুখ শয়তান কথুলুর শক্তি কতখানি বিকাশ চ্যাটার্জির জানা নেই। দিন দুয়েক পরে উত্তরবঙ্গ সমাচারে ছোট্ট কলামে প্রকাশ পেল কলকাতার বিখ্যাত অ্যান্টিক ব্যবসায়ী সোমনাথ হাজরা মারা গেছেন তার প্রমোদ ভবনে। পাশে তার চিরসঙ্গী কুকুর রেক্সের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ, আর পাওয়া যায় চামড়ার মলাটে বাঁধানো একটি আরবি ভাষায় লেখা বই। মৃত্যুর কারণ যদিও কার্ডিয়াক অ্যারেস্ট বলছে ময়নাতদন্ত, কিন্তু কুকুরের দেহ ওরকম ক্ষতবিক্ষত অবস্থায় কেন ছিল জানা যাচ্ছে না। পুলিশ মিস্টার হাজরাকেই মানসিক রোগগ্রস্ত ভাবছে। পুলিশের অনুমান তিনি প্রচুর মদ্যপান করার ফলে এই নারকীয় কাণ্ড ঘটিয়েছেন। এরপর হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি অন্ধ ছিলেন, এর থেকেই মানসিক রোগ দেখা দিতে পারে। 7 দিন পর ওয়্যারলেসে কলকাতা থেকে খবর এসেছে একটা বেশ দুষ্প্রাপ্য বই চুরি হয়েছে এক সাহিত্যিকের বাড়ি থেকে। ময়নাগুড়ি থানায় নতুন ওসি প্রসেনজিৎ দত্ত একটা রিপোর্টকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। সিকিম পুলিশ থেকে দিন 5 আগে একটা ভারী বই তার থানায় পাঠানো হয়েছে। সঙ্গে রিপোর্টের কপিতে লেখা আছে কলকাতার অ্যান্টিকের ব্যবসায়ী সোমনাথ হাজরা তাঁর প্রমোদ ভবনে রহস্যজনকভাবে মারা গেছেন ইত্যাদি। ডেড বডির পাশে পাওয়া গিয়েছিল একটি বই। সিকিম পুলিশ জানিয়েছে বইটি আর 5টা সাধারণ বইয়ের মতন নয়। রিপোর্টটা পড়ে প্রসেনজিতের আগ্রহ তৈরি হলো। কেমন 2-2 4 মিলে যাচ্ছে কলকাতার রিপোর্টের সঙ্গে। ওয়্যারলেস বলছে দুষ্প্রাপ্য বই কলকাতা থেকে চুরি গেছে। আবার এই কলকাতার ব্যবসায়ী মৃতদেহের পাশ থেকেও পাওয়া গেছে একটা অদ্ভুত বই। বইটা খুব দেখতে ইচ্ছে করছে প্রসেনজিতের। একটা অন্যরকম রহস্যের মধ্যে ঢুকতে পারলে একটা রিফ্রেশমেন্ট পাওয়া যায়। রোজ কাঠ চোরাচালান আর আদিবাসীদের ঝামেলা দেখতে দেখতে মস্তিষ্কে ঘুম ধরে গেল তার। বই আর রিপোর্টের কপি কোয়ার্টারে নিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই। সেই যখন অফিসার ইনচার্জ মালখানা থেকে সে সংগ্রহ করল বই আর অন্যান্য দরকারি কাগজপত্র। মালখানাবাবু জিনিসপত্রগুলো তার হাতে দেওয়ার আগে একবার অবাক হয়ে দেখল তাকে। আজ পর্যন্ত কোনো কেসে ওসি সাহেব এত আগ্রহ দেখাননি, মনে মনে ভাবল সে। রাত 9টার দিকে ডিউটি শেষ করে থানা থেকে বেরোল ওসি প্রসেনজিৎ দত্ত। বাইকে স্টার্ট দেওয়ার আগে একটা পলিথিনের প্যাকেটে পুরে নিল তার দরকারি জিনিসগুলো। রাতে অনেক সময় নিয়ে পড়া যাবে বইটা। সে জানতে পেরেছে বইটা সম্পূর্ণ আরবি ভাষায় লেখা। সে এই ভাষা নিজের চেষ্টায় রপ্ত করেছিল এক সময়। রাত 1:30। প্রসেনজিৎ এক মনে পড়ে চলেছে বইটা। ঈশ্বর থেকে তার বিশ্বাস সরে যাচ্ছে, টলে যাচ্ছে। আসল সুখ যেন শয়তান সাধনায়, সেটাই তার মনে হচ্ছে বারবার বইটা পড়ে। তার মনে হচ্ছে এই দুনিয়ার মালিক আসলে ঈশ্বর নন, 9 সংখ্যা বড় পবিত্র জিনিস, তার মধ্যেই জগতের সব সৃষ্টি লুকোনো আছে।
কিন্তু 6 সংখ্যাটা 3 বার এলেই বদলে যাবে সব নিয়ম, ধ্বংস হবে সব কিছু। শয়তান দখল করবে তখন পৃথিবীটাকে। এসো শয়তান এসো, কি যেন লেখা আছে বইতে। হ্যাঁ, কথাটা শব্দ করে আওড়াতে চেয়েছিল প্রসেনজিৎ, তার আগেই দরজায় টোকা পড়ল। কে? বেশ জোরেই সাড়া দিল সে। একটা অদ্ভুত ভাষা শোনা গেল বাইরে থেকে। সেটা আরবি বা ফার্সি নয়, অন্য কোনো ভাষা। নির্ভীক প্রসেনজিৎ দরজা খুলতে এগিয়ে গেল। চারিদিক কেমন যেন নিস্তব্ধ। একটু ভয় করছে প্রসেনজিতের, কিন্তু সে পুলিশের চাকরি করে, ভয় পেলে চলবে না। আগন্তুক ঠিক কে অনুমান করা কঠিন, তাই সাবধানতা অবলম্বন করতে পিস্তলটাও সঙ্গে নিয়েছে সে। দরজা খুলে শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল প্রসেনজিতের। যে দাঁড়িয়ে আছে সে কি আদৌ মানুষ? এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে দরজার বাইরে। সারা শরীরে তার বড় বড় ঘা, পুঁজ রক্ত চুইয়ে পড়ছে সেই ক্ষতগুলো থেকে। ঘায়ের চারিপাশে উড়ে বেড়াচ্ছে নীল মাছির দল। প্রসেনজিৎ মন শক্ত করে তাকে প্রশ্ন করল, আপনি কে? লোকটা কথার কোনো উত্তর না দিয়ে ঝড়ের গতিতে ঘরে ঢুকে পড়ল। হাতে তুলে নিল সেই বই। তারপর ঝড়ের গতিতেই আবার ঘর ছেড়ে বেরিয়ে গেল। কালো কালো ছায়ামূর্তিরা প্রসেনজিৎকে ঘিরে ধরল। সে বার দুয়েক গুলি চালালো, কিন্তু কোনো লাভ হলো না তাতে। বৃদ্ধ মিলিয়ে যাওয়ার আগে প্রসেনজিৎ শুধু দেখতে পেল তার পেছনে চলেছে বিরাট চেহারার একটা জন্তু, যার মাথাটা হাতির মতো অথবা অক্টোপাসের মতো বললেও ভুল হয় না। হাত থেকে পিস্তলটা খসে পড়ল তার। কালো ছায়া মূর্তিগুলো প্রসেনজিৎকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে দিল। একজন লম্বা মতো লোক এসে দাঁড়ালো প্রসেনজিতের সামনে। একটা দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ করল। প্রসেনজিৎ দেখতে পেল সেও শয়তানের মাঝে মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শেষ হলো আজকের গল্প। লেখক শ্রী মনীষ মুখোপাধ্যায়ের কলমে নরক। আজকের গল্প পাঠে এবং প্রধান চরিত্রে ব্রতদেব, অন্যান্য চরিত্রে নীলাঞ্জন, বিপুল, নীল, বুবাই, মিমো, পার্থ, সৌমিক আর আমি ঋদ্ধি। স্ক্রিপ্টিং সুচেতা, বিশেষ সহযোগিতায় রুভিনা এবং দিশানি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে দীপ জিএফএক্স। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। এই গল্পের প্রশ্ন হল, এই গল্পতে মোট কত সংখ্যক মানুষ মারা গেছেন? এই প্রশ্নে যারা সঠিক উত্তর দেবে তাদের মধ্যে থেকে যে কোনো 3 জনকে আমরা বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করব আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টে। তাহলে বন্ধু, জানাও তোমাদের উত্তর আমাদের কমেন্ট বক্সে, আর এর সাথেও জানাও তোমাদের গল্পটা কেমন লাগলো। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে
অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমাদের মধ্যে যে সকল লেখক লেখিকারা আছেন যারা আমাদের গল্প শুনছেন, তাদের কাছে রয়েছে সুবর্ণ সুযোগ। হানাবাড়ি নামে ফেসবুকে একটা পেজ রয়েছে, সেই পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল। আপনারা চাইলে ওই পেজে গিয়ে আপনাদের লেখা সাবমিট করতে পারেন, কারণ ওই পেজে সবসময় কিছু না কিছু প্রতিযোগিতা চলতেই থাকে। আমাদের খুব তাড়াতাড়ি আরও একটি প্রতিযোগিতা শুরু হতে চলেছে, তাই আপনারা কিন্তু লেখা জমা দিতে পারেন। কি টপিক সম্বন্ধে লিখবেন সেটাও কিন্তু আপনারা ওই ফেসবুক পেজে পেয়ে যাবেন, তাই আর দেরি না করে ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন। তাহলে বন্ধু, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।